পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চলে সে গাড়ি ঘোড়া হয়ে গেছে, তারপরে কি তোমার নিচে যারা আছে তাদের থেকে তুমি আরো শোষণ করে আরো টাকা কামাও, অনেক টাকা হয়ে গেছে, তারপরে কি আরো টাকা কামাও, মিলিয়নিয়ার হয়ে গেলে বিলিয়নিয়ার হবে, বিলিয়নিয়ার হয়ে গেলে ট্রিলিয়নিয়ার হও। আর টেকনোলজি কি দিবে, ইন্টারনেট কি দিবে, তুমি গেমটা পছন্দ করো, ঠিক আছে তোমাকে এরকম সিমিলার আরো গেম দিচ্ছি, খেলো, নামাজ পড়ার সময় নেই, গেম খেলো, এনজয়, ডোপামিন রিলিজ করো। এডুকেশন সিস্টেম সবার জন্য এক হতে পারে না। উই আর ইউনিক ক্রিয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইউ হ্যাভ বিকাম টু ইসলামিক অথবা জঙ্গি, বেশি ধার্মিক হয়ে গেছে, হজের পরে দাড়িটা রাখিস। ড্রিমটা বাবা মা এমন ভাবে চাপিয়ে দিচ্ছে যে না ইউ হ্যাভ টু ডু দ্যাট, বাট আসলে তার মধ্যে লালন করছে সে আরেক জিনিস, সে মানুষটা আরেক রকম, কিন্তু তাকে অ্যাক্ট করতে হচ্ছে আরেক রকম। হোয়াটস ইউর ক্যারিয়ার গোল? একটা মুসলিম তার ক্যারিয়ার গোল কি বলবে? ইমাজিন সে যদি বলে যে আমার ক্যারিয়ার গোল হচ্ছে যে আই ওয়ান্ট টু হ্যাভ আ বিগ হাউস ইন জান্নাহ, সে জানে যে আমি ফ্যাশন, মানে আদার পিপল শুড ফলো মি, উই শুড নট ফলো সামওয়ান হু ডাজ নট হ্যাভ ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উস্তাজ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছো সালমান? আলহামদুলিল্লাহ উস্তাজ, আপনি কেমন আছেন? আমি বলবো আমি এক্সাইটেড, বাট আই এম অ্যাকচুয়ালি ভেরি গ্রেটফুল টু বি হিয়ার। অ্যান্ড মানে ইমানের দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, মানে আল্লাহ পাক আমাকে খুব ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমাদের ইনসাইড স্টুডিওর প্রথম পডকাস্ট হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। ইট উইল বি অ্যামেজিং ইনশাআল্লাহ। আমরা উস্তাদ গো ব্যাক করব হিস্ট্রিতে, বা আমরা প্রিভিয়াস পাস্টে ব্যাক করব টাইম মেশিনের মতো করে, জাস্ট যেটা মানে আমরা নস্টালজিক হয়ে যেতে চাই। মানে এই ইনসাইড স্টুডিও বলেন, ইনসাইড একাডেমি বলেন, এটার পেছনে যে একটা গল্প আছে, এটা ক্রিয়েশনের পিছনে যে অনেক ডেডিকেশন আছে, অনেকের স্বপ্ন আছে, অনেকের ভিশন আছে, সেখানে একটা ফিলোসফি আছে, মানে কোইন্সিডেন্স অনেকে বলে না, আল্লাহর একটা পরিকল্পনা আছে, সুবহানাল্লাহ। এই বিষয়গুলো স্যার যদি আমরা এটা রিভাইভ করে নিতে পারি, সুবহানাল্লাহ, আমাদের যে ভিশন, আমরা যেভাবে আগাতে চাচ্ছি, এটাকে আবার আমরা আরও বেশি উজ্জীবিত করতে পারবো, এবং আমরা আলহামদুলিল্লাহ আমাদের পথযাত্রাটা আরও সুন্দর হবে ইনশাআল্লাহ। দেখো সালমান, আলহামদুলিল্লাহ, প্রথমে আমি বলে রাখি যে আমি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আমরা আজকে এই একটা পর্যায়ে পৌঁছে আছি, ঠিক আছে, যেখানে আমাদের যে ভিশন এবং মিশনগুলো ছিল, আমাদের যে ড্রিমগুলো ছিল, উম্মতের খেদমত করার জন্য যেই জিনিসগুলো আমাদের মনের মধ্যে কাজ করছিল, সেগুলো সহ, মানুষগুলো সহ আল্লাহ পাক আমাদেরকে একত্র করে দিয়েছেন। আল্লাহ। হ্যাঁ, তো তুমি বলছো নস্টালজিক হতে, এখন উই ডোন্ট হ্যাভ টু গেট এ টাইম মেশিন টু গো ব্যাক, এগুলো আমার মেমোরিতে অলরেডি আছে এবং ওয়েল অ্যান্ড অ্যালাইভ। অ্যাকচুয়ালি যখন চোখ বন্ধ করে আমি দেখতে পারি। হ্যাঁ, কেন? এটা আমাদের লাইফের যে গোল আর যে একটা ইচ্ছা যে কোনো কিছু করবো, সেটার সাথে অ্যাকচুয়ালি অ্যালাইন্ড। দেখো, আমি তোমাকে চিনতাম না, আমার মনে হয় 1 বছর আগেও চিনতাম না। 1 বছর আগে আমরা চিনতাম না একজন একজনকে। 1 বছর হবে না, 1.5 বছরের মতো হবে, 1 থেকে 1.5 বছর। তোমার সাথে আমার দেখা হচ্ছে কখন? 1.5 বছর আগে না? 1.5 বছর, 1 থেকে 1.5 বছর ধরে। 1.5 বছর আগে, 1.5 বছর। ঠিক আছে। তো তোমার একটা ভিশন ছিল, আমার একটা ভিশন ছিল। আই হ্যাভ মাই স্টোরি অ্যান্ড ইউ হ্যাভ ইউর স্টোরি, বাট নাও উই আর ওয়ার্কিং টুগেদার। তো চিন্তা করে দেখো যে আমরা কিভাবে একত্র হলাম, আমাদের ভিশনগুলোকে কিভাবে আমরা একসাথে অ্যালাইন করলাম, সিনক্রোনাইজ করলাম। এরপরে we are here and we are working towards a greater goal. উস্তাদ, এখন আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে যাই। ফার্স্ট স্টোরিটা আমার দ্বারা আমি শুরু করি উস্তাদ। তাহলে আপনার অ্যাঙ্গেলের এখানে 2টা আইডেন্টিটি যদি আমি চিন্তা করি, ফার্স্টে যেহেতু আমরা দুজনেই কথা বলছি এখন ইনিশিয়ালি, সুবহানাল্লাহ। উস্তাদ, আপনি জানেন যে আমি যখন গ্র্যাজুয়ালি বড় হই, ছোটোবেলা থেকে খুব দুরন্তপনা, খুবই অ্যাক্টিভিটি, মানুষের সাথে সোশ্যালি মিশা, বন্ধুবান্ধব, এরপরে ক্লাসের ক্যাপ্টেন থেকে শুরু করে এভরিথিং, মানে খুবই একটা দুরন্তপনা একটা ছেলে আর কি। তো ওই জায়গা থেকে আমি যখন বেড়ে উঠি, আমার সবসময় মাইন্ডের মধ্যে এটা কাজ করতো যে সুবহানাল্লাহ, মানে এডুকেশন সিস্টেম বলেন বা এই পথযাত্রা বলেন, সবার জন্য এক হতে পারে না আসলে। বা আমাদের যে বাবা মারা যে প্যারেন্টিংগুলো করছেন, তারবিয়াগুলো করছেন, যখন আমাদের রিয়ালাইজেশনগুলো আসে শুরু করে, তখন সবার জন্য একই হতে পারে না। মানে আমরা উই আর ইউনিক ক্রিয়েশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো এক একজন ইন্ডিভিজুয়াল। তখন আমি যখন গ্র্যাজুয়ালি ইউনিভার্সিটিতে যাই, তখন আমার আসলে চিন্তা আসে যে উস্তাদ, এই প্যারেন্টিং নিয়ে কাজ করতে হবে, মানে বাবা মারা যাতে সঠিক নির্দেশনা, তখন যে মাথায় যেটা আসে আর কি, বাবা মা যাতে সঠিকভাবে বাচ্চাদেরকে তারবিয়া দিতে পারে, বাচ্চাদের পটেনশিয়ালগুলো আইডেন্টিফাই করতে পারে এবং তাদেরকে সে অনুসারে ফেসিলিটেট করতে পারে, যাতে বাচ্চাদের থেকে এই বাচ্চাগুলো আলটিমেটলি অসাধারণ মানুষ হবে। ওর উপর যাতে কোনো জিনিস চাপিয়ে দেওয়া না হয়। মানে ও এখানে দেখেন উস্তাদ, মানে একটা মানুষ বড় হবে, ছোট থেকে বড় হবে, চাপিয়ে দেওয়া বলতে বোঝায় উস্তাদ, একটা মানুষের একটা ড্রিম থাকে, তার একটা পটেনশিয়াল থাকে। হতে পারে উস্তাদ তার মধ্যে ডক্টরস হওয়ার কিছু পটেনশিয়াল আছে, হতে পারে তার মধ্যে সে ভালো সিঙ্গার,
সুবহানাল্লাহ। হতে পারে তার মধ্যে লিডারশিপ এমন আছে, সে সোশ্যালি লিডার হতে পারবে। এই জিনিসগুলো থাকার পরে সে হয়তো এমন একটা সাবজেক্ট চুজ করছে বা এমন একটা সাবজেক্টে পড়াশোনা করছে, অথবা তার ড্রিমটা বাবা মা এমনভাবে চাপিয়ে দিচ্ছে যে না, ইউ হ্যাভ টু ডু দ্যাট। বাট আসলে তার মধ্যে আরেকটা ভিতরে লালন করছে, সে আরেক জিনিস, সে মানুষটা আরেক রকম, কিন্তু তাকে অ্যাক্ট করতে হচ্ছে আরেক রকম। হ্যাঁ, এই জিনিসটা থেকে আমার অনুভূতি হলো না, আমাদেরকে স্ট্যান্ড নিতে হবে যে আমরা প্যারেন্টিংয়ের যাত্রা থেকে আমরা স্টার্ট করতে হবে। তাহলে বাবা মারা যদি বুঝতে পারে আমার বাচ্চাকে আমি এইভাবে গাইড করবো, সে যদি অ্যারাবিকে ভালো হয় তাকে অ্যারাবিকে আমি গাইড করবো, সে যদি ইঞ্জিনিয়ার হতে চায় ইঞ্জিনিয়ার হওয়ার জন্য আমি তাকে গাইড করবো। হ্যাঁ, সে যদি ওই যে সুবহানাল্লাহ, আমাদের সামনে তো ইফতু আছে, তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে, সে সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি, এরপর হচ্ছে এডিটিং থেকে শুরু করে অসাধারণ করে, তাকে যদি আমি এখন বসাই দিই উস্তাদ অ্যাকাউন্টিংয়ের অফিসে সারাক্ষণ, তার পোটেনশিয়ালটাকে আমি গ্রো করতে দিই নাই। তার যাত্রা যখন আমরা ইনশাল্লাহ আসবে উস্তাদ, তখন আপনি বুঝবেন যে তার একটা জার্নি আছে। সুবহানাল্লাহ। তাহলে উস্তাদ এই জিনিস থেকে আসলে আমার চিন্তা আসে যে উস্তাদ সুবহানাল্লাহ, আমরা প্যারেন্টিংয়ের এই জায়গা থেকে আমরা প্যারেন্টসদেরকে আমরা সঠিক ওনারা যে তারবিয়া দিতে পারে, ওখান থেকে ওই জায়গা থেকে আমি কাজ করবো ইনশাআল্লাহ। ওইটা মালয়েশিয়া থেকে স্টার্ট হয়। তখন উস্তাদ আমি যখন দেশে আসি তখন না, এখন কি অ্যাওয়ারনেস কীভাবে করা যায়, সাফি ফ্যামিলি ইনস্টিটিউটের সাথে যুক্ত হয়, ডক্টর আল কাসার আমি যাই একসাথে, ওনার সাথে মিট করি, ওখান থেকে স্টার্ট হয়। এরপর আমরা কোন সময়ের কথা বলছো বলো? এটা উস্তাদ 2020, ওকে, 2020, 19-20 এরকম হতে পারে, স্পেসিফিক অনেক সময় মনে থাকে না, কোভিডের সময়ের পরে কথা আর কি। তো ওই জায়গা থেকে উস্তাদ আমাদের মনে হয় যে প্যারেন্টিং, তখন উস্তাদকে আমি প্রশ্ন করি, উস্তাদ আমাকে সাফি ফ্যামিলি ইনস্টিটিউটের দায়িত্ব দেয়, তখন প্যারেন্টিংয়ের আমাদের সেমিনার শুরু হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুরু হয়। এরপর আমার চিন্তা না, এটা আমার মানুষের সাথে আমাদের কানেক্ট করতে হবে, তখন নিজের আস্তে আস্তে ভিডিও বানানো শুরু করি। হ্যাঁ, কিন্তু ভেতরে তো এটা লালন আছে না, এটা আমরা স্ট্রংলি দাঁড়াতে হবে উস্তাদ এই বিষয়ে। তখন প্যারেন্টিং নিয়ে কাজ করি, বই পড়া শুরু করি, লাইব্রেরিতে যাই, দৌড়াদৌড়ি করি, বিভিন্ন রকম বই কালেক্ট করা থেকে শুরু করে। এর মাঝখানে ওই যে টুনসেন্স পডকাস্টে যাওয়া হচ্ছে, ওরাও দেখে যে প্যারেন্টিং নিয়ে আমি কাজ করি, সাজ্জাদ ভাই, নাসিম সেলিম ভাই, ওরা যখন দেখে তখন ওনারা চিন্তা করে যে এই ছেলেটা প্যারেন্টিং নিয়ে কাজ করতেছে। তখন আমরা যাই, মিট করি, একটা পডকাস্ট করি। সুবহানাল্লাহ। তো উস্তাদ এই যে বিষয়গুলো তখন মাথার মধ্যে তো ঘুরতেছে, বাচ্চাদেরকে নিয়ে কাজ করবো, বাচ্চাদেরকে উস্তাদ ছোটোবেলা থেকে আমরা লিডার্স তৈরি করবো, মুসলিম লিডার্স তৈরি করবো, ওদেরকে গাইড করবো, ওদের জীবনের সময়টাকে বাঁচিয়ে দেবো। ওদের জীবনের সময়টা 15 বছর কেন যাবে? ও যদি 7 বছরের মধ্যে 15 বছর ফায়দা নিতে পারে, ওই লিডার হতে পারে, আমরা কেন উস্তাদ ওর জীবন থেকে এত সময় ওয়েস্ট করবো? আবার তার ওই স্ট্যান্ড পয়েন্টটা যদি, তার প্রতিভা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ওই ফেসিলিটেট করতে পারি, তার জীবন থেকে কত সময় বেঁচে ওই ফিল্ডে সে মাহির হলো। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। উস্তাদ আপনার একটা মাহির, আপনার হয়তো একটা শখ থাকতে পারে বা পটেনশিয়াল থাকতে পারে, আপনার প্যাশন থাকতে পারে। হ্যাঁ, এটা আপনার একটা জার্নি। ওই জায়গা থেকে তখন উস্তাদ মালয়েশিয়া যাওয়ার আবার প্রশ্ন আসে, তখন আমি এক্সিকিউটিভ কেয়ারে যাই, আপনার সাথে মিট করি, তখন আপনার কাছে স্পিকিং টেস্টে যাই। সুবহানাল্লাহ। ওখানে একটা যাত্রার মধ্যে তখন উস্তাদ আপনি বিভিন্ন ধরনের প্রশ্ন করেন যে মানে তোমাদের ভিশন কি, তোমরা কেন যেতে চাচ্ছ, মানে একটু ক্রিয়েটিভ ওয়েতে, আপনার ইনকিউজিটিভ মাইন্ড। বিশ্বাস করার উস্তাদ ওই যাত্রার মধ্যে কিন্তু ওখানে 2 জন বসছিল। হ্যাঁ, 2 জন বসছিল যে পডকাস্টে মানে যারা টেস্ট নিচ্ছিল। আমি বলছি উস্তাদের সাথে আমি যাব, ওনার মধ্যে একটা নুরানি ফেস আছে, আমি ওনার সাথে কথা বলতে চাই, ফার্স্ট টাইম, মানে ওই ইমপ্রেশন, আই কানেক্ট উইথ ইউ। তখন উস্তাদ আপনার সাথে কথা হয়, স্টার্টিংটা ওখান থেকে, যে সুবহানাল্লাহ আপনাকে চিনি না জানি না। এরপর আপনি জিজ্ঞেস করেন যে তুমি কোথায় যাচ্ছ, আমি আর্লি চাইল্ড এডুকেশন, বাচ্চাদেরকে নিয়ে পড়াশোনা করতে চাই। এগুলো কি, মানে আপনি তখন আরও ইনকিউজিটিভ হয়ে যান, তো মেয়েরা যায় এগুলো সমস্ত বিষয়গুলো নিয়ে পড়তে। হ্যাঁ, তখন আপনি চিন্তা করেন যে এরপর আপনার সাথে আমি জিজ্ঞেস করি আপনি কেন আসেন, আপনি কোথা থেকে, এরপর আপনার জার্নিগুলো হয়তো শেয়ার করেন, আপনি অস্ট্রেলিয়া থেকে আসেন, প্যারেন্টিংয়ের জন্য চলে আসেন, এই জিনিসগুলো আপনি শেয়ার করেন। সুবহানাল্লাহ। তাহলে উস্তাদ আমরা এই পয়েন্ট থেকে একটু আপনার জার্নিতে চলে যাই উস্তাদ, টার্নিং পয়েন্টে চলে যায়, যেহেতু এই স্টেজে চলে আসছে আপনার সাথে মিটিং। তাহলে উস্তাদ এই যে আপনার সাথে মিট করার পরে আমি বুঝলাম যে আমাদের বিষয়টা এক হয়ে গেছে। আসলে প্যারেন্টিংয়ে কাজ করি, আপনি প্যারেন্টিংয়ে ওই কিওয়ার্ডটা ইউজ করছিলেন যে আমি প্যারেন্টিংয়ের জন্যই চলে আসি। জি, এই পুরো ঘটনা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে, বিকজ আই কুড নট মেক আদার স্টুডেন্টস ওয়েট। হ্যাঁ, হয়তো 5 to 7 মিনিটসের মধ্যে আমরা অনেক নাম্বার বিনিময় হয়ে যায় উস্তাদ তখন। রাইট। তখন আমি বলেছিলাম যে আই উইল টেক ইউর নাম্বার। ইয়েস। আমার একটা অভ্যাস ছিল, আইএলসের যেই স্পিকিং টেস্টে যে ছেলেগুলো আসে তাদের একটা গোল থাকে এবং তারা একটা গুড ফ্যামিলি থেকে আসে এবং তারা বাইরে যাবে, কিছু একটা হবে, এরকম একটা মানে স্পিরিট নিয়ে আসে। আমি যেটা দেখতে চাচ্ছিলাম, যেহেতু আমি অস্ট্রেলিয়া থেকে এসেছি একটা মাকসাদ নিয়ে, একটা পারপাস নিয়ে এসেছি, আই ওয়াজ লুকিং ফর আ ব্রাইটার ফিউচার ফর মাই চিলড্রেন, মাই সানস। ওকে, এই ব্যাপারে অনেকেই ডিসএগ্রি করবেন, বাট আই ফাউন্ড আ ব্রাইটার ফিউচার হিয়ার rather than Australia. But nothing against Australia. Australia has given me a lot. Alhamdulillah.
তো আমি বাচ্চাগুলোকে জিজ্ঞেস করতাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম। তো আমি দেখতাম যে তারা তাদের গোলগুলো খুবই লিমিটেড। দে ডোন্ট ওয়ান্ট টু টাচ দ্য স্কাই। হ্যাঁ, তাদের কোনো আনলিমিটেড মানে মানে একটা বিশাল একটা ড্রিম থাকবে যেটাকে তারা অ্যাচিভ করতে চায়। তাদের চোখের মধ্যে আমি ড্রিমটা দেখতে পেতাম না। হ্যাঁ, অ্যাট বেস্ট একটা মাল্টিন্যাশনাল কোম্পানির হয়ে সে চাকরি করবে, একটা ভালো চাকরি পাবে এবং চাকরি পাওয়ার পরে সে একটা ভালো ইনকাম করবে, দ্যাটস ইট। হ্যাঁ, আমাকে এটা হার্ট করতো যে তাহলে আমাদের লিডার্সটা কোথায়? অ্যান্ড ইউ জাস্ট শেয়ার দ্যাট তুমি লিডার্স বানতে চাচ্ছিলে। জি। তো সেখান থেকে আমি যাকে আমার ভালো লাগতো আমি তাকে জিজ্ঞেস করতাম যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন ইউর লাইফ, হোয়াটস ইউর এইম ইন লাইফ। হ্যাঁ, অবশ্যই আমি আইএলটিএস ইংলিশ টেস্ট করতাম, জি জি। বাট তার ভিশনটা জানার একটা কারণ ছিল আমার, বিকজ আই ওয়াজ কালেক্টিং ডাটা। ওকে, যে এই বাচ্চাগুলো আসলে বাংলাদেশের ফিউচারগুলো কী করতে চায়। ঠিক আছে, তো সেখান থেকে তোমার সাথে পরিচয়, উই হ্যাভ এক্সচেঞ্জড আওয়ার নাম্বারস। আই থিঙ্ক এরপর আমরা 2 মাস পরে মিট করেছি, রাইট? জি, হতে পারে স্যার, 1.5 থেকে 2 মাস হতে পারে। আলহামদুলিল্লাহ। সো ওই 2 মাস পরে মিট আপের পর থেকে আমি মনে করি যে আমরা আমাদের যে একসাথে চলার জার্নি সেটা শুরু হয়েছে। ঠিক আছে, মানে তুমি মনে থাকবে হয়তো আমি বলছিলাম যে তুমি যে কথাগুলো বলছো আমি একটু রেকর্ড করি। ইয়েস ওস্তাদ। ডু ইউ নো ওয়াই? সেদিন তো বলিনি আমি। হ্যাঁ ওস্তাদ, বলেন না। হ্যাঁ, আসলে তুমি যে কথাগুলো বলবে আমি জানতাম যে খুব সুন্দর হবে। জি। এখন এই কথাগুলো আবার আমাকে পুরো মুখস্থ করে আমার আহলিয়াকে, হ্যাঁ, আমার ওয়াইফকে বলতে হবে। দিস অ্যামেজিং ওস্তাদ, আপনি যে ফ্যামিলির সাথে খুব অ্যাটাচ, এটা আমার এত ভালো লাগে। আমি ভাবলাম যে না বাবা, আমি তোমার কথাগুলো রেকর্ড করি। আমি বলি যে আমার একটা স্টুডেন্ট ভেরি ব্রাইট, আই লাভ হিম ফর দ্য সেক অফ আল্লাহ। আমি তার থেকে একটা কথা শুনেছি, আমি জাস্ট রেকর্ড করে ওকে শুনে দিয়েছি। ইট ওয়াজ মানে এটা তুমি যে অ্যালাউ করছো সেটা একটা আমার জন্য বলবো যে মানে রেকর্ডটা আছে? হ্যাঁ, রেকর্ডটা আছে। আই থিঙ্ক আই হ্যাভ দ্যাট। মানে আমি এটা শুনতে চাই স্যার, আমি কি আসলে ওই ফিলোসফির পুরোপুরি আমরা স্টিক আছে কিনা? মানে আছে এটা। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যেহেতু তুমি বলেছো তুমি মালয়েশিয়া থেকে চলে আসছো, ঠিক আছে না? আই থিঙ্ক দ্যাট প্লেড এ পার্ট ইন ইউর লাইফ, বিকজ তোমাকে বাংলাদেশ থেকে একটু দূরে চলে যেতে গিয়েছিল, ডিফারেন্ট কালচারে। ইউ হ্যাড টু সি দ্য হোল ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু সি দ্য ইসলাম। ইয়েস। ঠিক আছে, আমি অস্ট্রেলিয়ায় থাকার পরে আমিও ইসলামকে দেখেছি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভে এবং অ্যাওয়ে ফ্রম মাই ওন কালচার অ্যান্ড ওন কান্ট্রি অ্যান্ড ওন পিপল। আমার নিজের মানুষের কাছ থেকেও দূরে ছিলাম। তো আমি এমনি অস্ট্রেলিয়ান সিটিজেন, আমার ছেলেগুলো অস্ট্রেলিয়ান সিটিজেন, দে বর্ন দেয়ার, একজন ছাড়া। মানে অস্ট্রেলিয়া হ্যাজ গিভেন মি আ লট, নাথিং এগেনস্ট অস্ট্রেলিয়া। 20 বছর ছিলাম। এরপর আমার বাচ্চাগুলো বড় হলো। আমি 2021-এ I think just after COVID, 10th of December, I landed বাংলাদেশ। ওকে, তো ওটা একটা বিগ জার্নি। ওটা বলতে গেলে পডকাস্ট টাইম সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, ওটার জন্য অন্য একটা চ্যানেল খুলতে হবে আমাদের। আল্লাহ পাক মাফ করে দিক। তো আমার যে জন্য আসা, আমি সেখানে চলে যাচ্ছি। ঠিক আছে, তো আমি কারণটা বলছি, আমি এসেছি, আমি অস্ট্রেলিয়াতে আমার যে ছেলেগুলো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে 5টা ছেলে দিয়েছে। তো তাদের ফিউচার প্ল্যানের মধ্যে একটা প্ল্যান ছিল তারা একটা আইডিয়াল অ্যান্ড গুড মুসলিম হবে। ঠিক আছে, সো এই প্ল্যানের যেই আউটকাম সেটা আমি অস্ট্রেলিয়া দেখতে পাচ্ছিলাম না। হ্যাঁ, বাট এটার যে এক্সিকিউশন সেটা আমি অস্ট্রেলিয়াতে শুরু করেছি। ও পড়ালেখা করেছে ওখানে আলহামদুলিল্লাহ। আমার প্রথম বড় দুটো ছেলে they completed their HIFs, okay, with their academic studies. তো অস্ট্রেলিয়া এটা একটা চ্যালেঞ্জ ছিল। চ্যালেঞ্জ কি? হিপস করতে হলে তো ফুল টাইম একটা মাদ্রাসায় হিপস করতে হবে। তো অস্ট্রেলিয়ার যে সুযোগটা আমাকে অস্ট্রেলিয়ান এডুকেশন ডিপার্টমেন্ট দিয়েছে যে আমরা উই ক্যান ডু হোম স্কুলিং। তো হোম স্কুলিং করার জন্য যেটা করতে হয় সেটা একটা ভিগোরাস প্রসেস। ভিগোরাস প্রসেসটা হচ্ছে যে ইয়ারে সে বাচ্চাটা পড়বে সেই ইয়ারে পুরো প্ল্যানটা নিতে হবে, পুরো ক্যারিকুলামটা বুঝতে হবে, সেই ক্যারিকুলাম অনুযায়ী পুরো প্ল্যানিং সাজাতে হবে এবং এটা আমাদেরকে যে ইন্সপেক্টর আসবে তাকে প্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম আই অ্যাকচুয়ালি ওয়েন্ট থ্রু দ্য ক্যারিকুলাম। আই হ্যাভ নেভার ডিজাইন্ড এ ক্যারিকুলাম। আলহামদুলিল্লাহ আমি বাংলাদেশে এসে আমি কোর্স কোঅর্ডিনেটর ছিলাম। আমি নাও আই এম অ্যাকচুয়ালি লুকিং আফটার দ্য একাডেমিক পার্ট অ্যাজ ওয়েল। জি। তো
অ্যাকাডেমিক্যালি মানে ব্যাকগ্রাউন্ডে আমি অ্যাকাডেমিশিয়ান না, মানে ক্যারিকুলাম নিয়ে কাজ করব এরকম না। আমি হচ্ছে যে আইটি প্রফেশনাল, আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে আইটি, ঠিক আছে। আই হ্যাভ ডান সাম সাইবার সিকিউরিটি অ্যান্ড ডিজিটাল মার্কেটিং অ্যাজ ওয়েল, বাট আইটি হচ্ছে যে আমার মেজর সাবজেক্ট। তো এডুকেশন ক্যারিকুলাম এটা কখনোই ছিল না, বাট যখন আমি আমাদের ছেলেদের জন্য করতে গেলাম, দ্যাট ওয়াজ দ্য টার্নিং পয়েন্ট। আই আন্ডারস্টুড যে এই প্ল্যানিংটা কত ইম্পর্টেন্ট। So how many years আসলে ওখানে আপনি হোম স্কুলিং 5 to 6 years, 5 to 6 years 5 to 6 years। এই জার্নিতে আমাকে সবচেয়ে বেশি হেল্প করেছে অ্যাকচুয়ালি আমার ওয়াইফ আবদুল্লাহ আর আনাসের আম্মু। মানে অ্যামেজিং, আমি এটা মানে এক্সপ্রেস করে বোঝাতে পারবো না। তো প্ল্যানিংয়ের যে ফার্স্ট পার্টটা ছিল যে পুরো ক্যারিকুলাম বুঝতে হবে, আমাকে রুটিন তৈরি করতে হবে, কোন দিন কী পড়াবো, স্কুল টাইমটা ওরা চাচ্ছে কি পুরো স্কুল টাইম, বাচ্চার যে সময়টা স্কুলে কাটায় সেই টাইমে যা যা করবে আমি এটাকে প্ল্যান করে দেবো এবং রুটিন বানাবো, ওদেরকে অ্যাসেস করব, বই কিনবো, পড়ালেখা একটা এনভায়রনমেন্ট বাসায় তৈরি করব এবং তাদেরকে অ্যাসেস করে একটা রিপোর্ট দেবো। যখন এক্সামিনার আসে তাকে আমাকে এগুলো ডেমনস্ট্রেট করতে হয়। দে অলসো লুক ফর ফ্যামিলি কন্ডিশন, যে আমাদের মধ্যে কোনো ডোমেস্টিক ভায়োলেন্স আছে কি না, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ঠিক আছে কি না, বাসা দেখে যে পড়ালেখার এনভায়রনমেন্ট আছে কি না, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, এগুলো খেয়াল করে তারা। বিকজ দে ওয়ান্ট দ্য সেকেন্ড জেনারেশন, আমাদের জেনারেশনকে তো নিতে পারবো না, সেকেন্ড জেনারেশনকে অজি বানাতে চায়, ঠিক আছে। সো মানে স্টোরিটাকে আরও ছোটো করে ফেলি। তো এই পুরো কাজটা করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে তাদেরকে অ্যাকচুয়ালি আইডল মুসলিম বানাতে হলে আমাকে ক্যারিকুলামে হাত দিতে হবে, ঠিক আছে। যে ক্যারিকুলামের মধ্যে ওদেরকে যে জিনিস শেখানো হয় সেই জিনিসটা হচ্ছে একটা নলেজ বা এডুকেশন, সেটা এই দুনিয়াতে সীমাবদ্ধ। মানে ইউ বিকাম সাকসেসফুল বাই মেকিং মানি, দ্যাটস ইট। আর কিছু মোরাল এডুকেশন আছে, ভালো থাকবা খারাপ থাকবা, এথিক্যাল জিনিস, বাট দ্যাট ডাজ নট গো বিয়ন্ড ইয়োর লাইফ স্প্যান। মানে লাইফ স্প্যানের পরে যে আরেকটা লাইফ আছে, সেখানে তোমাকে হিসাবটা দিতে হবে, ওই প্ল্যান তাদের নাই। তুমি ভালো থাকো, এথিক্যাল মোরাল কিছু কন্ডাক্ট করো, বাট জবাবদিহিতাও নাই। না করলে কি হবে, না করলে নাথিং হ্যাপেন্স। মানে ইফ ইউ নট গুড টু ইউর, এটা ব্যাড, বাট এটা ব্যাড হলে কি হবে, আমাদের ইসলাম শেখাচ্ছে কি ব্যাড হলে ইউ হ্যাভ কনসিকুয়েন্সেস, আল্লাহর কাছে জবাব দিতে হবে। তো এটা নাই। প্রথম জিনিস আমাকে যেটা মানে স্ট্রাইক হলো যে তাদেরকে আমি আইডল মুসলিম কীভাবে বানাবো, তাহলে আমাদেরকে এটা বাসায় শেখাতে হচ্ছে। সেকেন্ড যেটা হলো সেটা হচ্ছে স্কুলগুলোতে, ওরা 2 বছর অবশ্যই স্কুলেও গিয়েছে, ম্যান্ডেটারি, স্কুলে না গেলে দে উইল অ্যাকচুয়ালি নক এট ইউর ডোর, আপনার বাচ্চা স্কুলে বয়স হয়েছে যাচ্ছে না কেন। ইয়ার 10 পর্যন্ত অবশ্যই স্কুলে পড়াতে হবে, বাংলাদেশে ইয়ার 8 পর্যন্ত। তোমরা জানো কিনা জানি না, এটা আমি কালকেই একটু পড়ালেখা করতে গিয়ে দেখলাম যে ইয়ার 8 পর্যন্ত মানে অবশ্যই বাচ্চাদেরকে পড়াতে হবে, ঠিক আছে, আইদার প্রাইভেটলি অর গভর্নমেন্ট ইনস্টিটিউটে। তো সেখানে ইয়ার 10 পর্যন্ত আমরা ওদেরকে হিপস শেষ করানোর পরে স্কুলে যখন দিয়েছি তখন দেখি যে স্কুলে যেটা শেখানো হয় সেটা হচ্ছে যে বাবা মার থেকেও দামি হচ্ছে যে স্টেট, তাদের কাছে স্টেট হচ্ছে তাদের কাছে আপন। তো বাবা মা যদি কোনোদিন তুমি বকা দেয়, যদি তোমাদের মন খারাপ হয়, ইউ ডায়াল 000 এমার্জেন্সি নাম্বার। হ্যাঁ, এরকম অনেক ছেলে বাচ্চা, বাংলাদেশি বাচ্চা, বাবা মার বাচ্চা আমি দেখেছি যে 000-তে কল করে যে আমার বাবা আমাকে বকা দিয়েছে, সে গ্রেফতার করে নিয়ে গেছে, এরকম নিয়ে যে পুলিশ বাসায় এসে দেখে যে কি অবস্থা, বলছে যে না, ও শি ইজ নট ফিলিং সেফ, তো এরকম হচ্ছে নিয়ে গেছে। এক আমার পাশে এক নেইবার, নাম বলছি না, যে ওনার বাচ্চাকে বাংলাদেশে নিয়ে এসেছিলেন, উনি কোরবানির সময় দেখেছে যে গরু জবাই করেছে। তো মেয়েটা তো দেখলো যে এটা তো অনেক ক্রুয়েল জিনিস, সে তো ইসলামিক পার্টটা বুঝে নাই। হ্যাঁ, সে দেখেছে কি গরুকে জবাই দেওয়া হয়েছে, এখন সে কিন্তু বিফ খায়, ও কখনো দেখে নাই যে বিফটাকে মেরে ফেলা হয়, ঠিক আছে। তো দেখলো যে হ্যাঁ, বাবা নিজের হাতে গরু জবাই করছে। সো শি কুড নট বিয়ার ইট, অস্ট্রেলিয়া গিয়েছে, বাবার সাথে কথা বলে না, ফোন দিয়ে বলছে যে আমি বাবার সাথে থাকবো না, and she's not living with their parents. তো এই জিনিসটা ক্লাস 1-এ আমার সেকেন্ড চাইল্ড একদিন আমাকে একটা কথা বললো
যে কোনো একটা জিনিস করেছি, আমি ডিস্ট্রিবিউট করেছি, ও বলছে ড্যাড ইট ইজ নট ফেয়ার। তো যখন এই কথাটা বললো ইট ইজ নট ফেয়ার, আমি সে কোথায় শিখেছো এটা? বলছি স্কুল থেকে। তো বলছে ড্যাড তুমি আমাকে যে কাজটা যেটা দিয়েছো সেটা ফেয়ার হয় না, আমাকে একটু কম দিয়েছো বা আমার ভাইকে বেশি দিয়েছো। এটা তো আমাদের ক্লাস 1-এর বাচ্চা কোনোদিন বলবে না। হ্যাঁ, স্কুল থেকে ওটা শেখানো হতো যে তুমি একটা আইডেন্টিটি, তোমার মানে তোমার বাবা মা কী বলছে এটা ইম্পর্টেন্ট, তুমি কী চাচ্ছ সেটা ইম্পর্টেন্ট, এবং স্টেটস তোমাকে হেল্প করবে, নট ইউর প্যারেন্টস। হ্যাঁ, সেখান থেকে আমি ডিসিশন নিয়েছি যে অ্যাকচুয়ালি দে উইল বি টেকেন অ্যাওয়ে। এবং আপনি যদি এখন যান ওইসব দেশে গিয়ে যাদের বাচ্চারা বড় হয়ে গেছে, কিছু লাকি পার্সেন্ট ছাড়া তাদেরকে দেখেন তারা একটা আইডেন্টি ক্রাইসিসে ভুগছে। মানে তারা অস্ট্রেলিয়ানও না, বাঙালিও না, মুসলিমও না, নন মুসলিমও না, ওয়েস্টার্নও না। জি, ঠিক আছে, সেখান থেকে আমি ডিসাইড করলাম যে না, আমি আমার বাচ্চাগুলোকে ওখানে রেখে আমি হয়তো ফার্স্ট জেনারেশন সেভ করতে পারবো, সেকেন্ড জেনারেশন আর মুসলমান থাকবে না। তো আমি তো চাই যে জেনারেশন আফটার জেনারেশন ওরা ইসলাম প্র্যাকটিস করবে, ইসলামের দাওয়াত মানুষকে দিবে, এবং আমি সাথে কাজারি হিসেবে আমি কবরে এই রিওয়ার্ডগুলো পাবো। এটাই তো আমার গোল। ওটার কোনো ফিউচার দেখতে পাচ্ছি না, সেজন্য আমি অস্ট্রেলিয়া থেকে এখানে চলে আসছি। বাট এটার পিছনে আরেকটা কারণ ছিল যে তাদের ফিউচারটা ইসলামিক হোক, এবং সেই সাথে আমি যেন উম্মতের জন্য কিছু করতে পারি। এবং বাংলাদেশে আইএলটিএসের যে ট্রেনিংগুলো ছিল সেখানে যখন দেখলাম যে আমাদের ছেলেগুলো আসলে লিডার হওয়ার মতো কোনো মাইন্ডসেটই নাই, আমি চিন্তা করছিলাম যে আমি একটা জেনারেশন তৈরি করব, যে জেনারেশন একটা আইডল মুসলিম হবে এবং লিডার্স হবে। সেখান থেকে তোমার সাথে আমার পরিচয়, এবং সেখান থেকে আমরা একসাথে কাজ করা শুরু। আল্লাহু আকবার। এখানে ওস্তাদ খুবই একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি বলেছিলেন, যেটা একটু হাইলাইট করতে, হোম স্কুলিং যেটা আপনি করেছেন অস্ট্রেলিয়াতে প্রায় 5 বছর 6 বছর বললেন ওস্তাদ, ইট ইজ অ্যামেজিং। এই থটটা আমার মধ্যে এসেছিল ওস্তাদ যে স্কুলিংয়ে আমার বাচ্চাকে আমি দিব না, এটা আমার চিন্তা ছিল। আমি যতটুকু রিসার্চ করে বের করছিলাম আর কি, যে এমন স্কুল যেটা আছে, যে আমি এমন একটা স্কুল খুঁজে বের করব যেটার মধ্যে আমার বাচ্চার ফুল পটেনশিয়ালটাকে প্রায়োরিটি দেওয়া হবে, তাকে ওভাবে গ্রোমিং করা হবে, তাকে ওই ট্রেনিং প্রসেস দিয়ে সে যাবে, যাতে করে তার লাইফ থেকে সময়টাও কম লাগে এবং সে প্রপার ওয়েতে ট্রেনিং নিয়ে সে সামনের দিকে যেতে পারে। তাকে হয়তো মার্শাল আর্ট শিখবে, সে সুইমিং শিখবে, ফাইন্যান্স সম্পর্কে শিখবে, এন্টারপ্রেনারশিপ শিখবে গ্র্যাজুয়ালি, হ্যাঁ, ক্রিয়েটিভিটি তার মধ্যে গ্রো করবে, কালচারাল অ্যাক্টিভিটিগুলো তার মধ্যে থাকবে, হ্যাঁ, তাকে বয়স অনুযায়ী তাকে ট্রেনিং যেগুলো দেওয়া হবে, হ্যাঁ, এই বিষয়গুলো এমনকি সে প্র্যাকটিক্যাল লাইফে গিয়ে যাতে সে অনেক বেশি সাস্টেইন করতে পারে নিজেকে, ওখানে প্র্যাকটিক্যালি নিজেকে সাস্টেইন করতে পারে, এই জিনিসগুলো যাতে এডুকেশন সিস্টেমের মধ্যে থাকে, এটা আমি আশা করতাম। যেহেতু থাকতো না, আমি নিজেই একটা এডুকেশন সিস্টেম দিয়ে গেছি, যেটা আমাদের জেনারেল সাবজেক্ট, জেনারেল কারিকুলাম যেটা বাংলাদেশের। তো সেই জন্য আমার মাথায় আসছে না, এই জিনিসগুলো আমরা যদি বাচ্চাদেরকে হোম স্কুলিংয়ের মাধ্যমে দিতে পারি, এটা ব্রডার পার্সপেক্টিভ। আমি তখন ভাবছি হোম এডুকেশন, স্কুলিং একটা পার্ট এডুকেশনের, টোটাল এডুকেশনের। এর বাইরে গিয়ে সে ক্লাবে যাবে, মার্শাল আর্ট শিখবে, উস্তাদের সান্নিধ্যে থাকবে, সহপতে থাকবে, হ্যাঁ, কালচারাল অ্যাক্টিভ হবে, বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করবে। যেমন আমি ফুলকুড়িতে কাজ করছি ছোটোবেলা থেকে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমার মধ্যে যখন কাজ করে না, আমি স্কুলে দিলে আমার বাচ্চার তো সময়ের অনেক জিনিস চলে যাবে, ওর জীবন থেকে অনেক লাইফ চলে যাবে সময়। তো ওই জায়গা থেকে উস্তাদ আমি হোম স্কুলিং যেটা আপনি চিন্তা করেছেন, আমার যখন বাচ্চা হয় তখন থেকে আমি ভেবে চিন্তা করি। এই ফাঁকে ফাঁকেও যে প্যারেন্টিংয়ের বিষয়টা আসে, যে তখন আমরা কিভাবে করতে পারি। তখন এখানে একটা জিনিস সালমান, দেখো, খেয়াল করে দেখো, at the same time when I was thinking of homeschooling and you were thinking of homeschooling, আমি হোমস্কুলিং করতে চাচ্ছিলাম কি, ওদের স্কুলগুলোতে ইসলাম নেই, জি, বাট তুমি এখানে চিন্তা করছিলে কি, তুমি এখানে দেখছো যে এই স্কুলগুলোতে তুমি একটা ইসলামিক কান্ট্রিতে আছো, জি, বাট সেখানেও তুমি ইসলামকে খুঁজে পাও নাই। পাই নাই উস্তাদ। আই গেস Yes, yes, absolutely. তো এটা একটা কি পয়েন্ট, যে আমরা এটা যখন খুঁজে পাচ্ছি না, তখন আমি যে ভাই, আমি আমার বাচ্চাগুলোকে ইসলাম আমি বাসায় বসে দিই। এবং সবচেয়ে বড় কথা কি জানো, স্কুলে যে জিনিসটা দেওয়া হয় সেটা হচ্ছে এডুকেশন। হ্যাঁ, এডুকেশনের মধ্যে ইসলামটা নেই, এবং এনভায়রনমেন্টটাও নেই। অ্যাবসলিউটলি, আমার কথা বুঝছো? মানে যদি ইসলাম দাও, ইসলামের সাথে এডুকেশন এনভায়রনমেন্ট লাগবে, ঠিক আছে? হ্যাঁ, লং, এখানে যে আরও কিছু পয়েন্ট দাও, যেমন সেকুলারিজম, হ্যাঁ, তারপরে মানে বস্তুবাদ, হ্যাঁ, যে আমরা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড সম্বন্ধে তাদেরকে যে আমরা যে এডুকেশনটা দেওয়া হয়, হ্যাঁ, সেটার প্রতি তাদেরকে যে উদ্বুদ্ধ করি আমরা, ওকে, ইউ হ্যাভ টু গেইন ওয়াট, আর্ন মানি, গেইন ওয়েলথ,
কি দুনিয়াবি ওয়েলথ, জি রাইট? তো এই এডুকেশনটাই তাদেরকে দেওয়া হয়। হ্যাঁ, কি বলে, গাড়ি ঘোড়া পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, গাড়ি ঘোড়া হয়ে গেছে, তারপরে কি? তারপর কি, রাইট। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তোমার নিচে যারা আছে তাদের থেকে তুমি আরো শোষণ করে আরো টাকা কামাও, এটাই তো। অনেক টাকা হয়ে গেছে, তারপরে কি? আরো টাকা কামাও, আরো, মানে এটাই তো। মিলিয়নিয়ার হয়ে গেলে বিলিয়নিয়ার হও, বিলিয়নিয়ার হয়ে গেলে ট্রিলিয়নিয়ার হও। হ্যাঁ, ইসলামের কনসেপ্টটা কোথায়? সাদাকা করে দাও, যাকাত দাও, ঠিক আছে, ওগুলো চলে গেছে। তাহলে দেখো এখানে আমরা কিন্তু ইসলামটা মিসিং। কোথায় মিসিং? দেখো স্কুলে মিসিং, এডুকেশনে মিসিং, ইয়েস, এবং সেখানে একটা এনভায়রনমেন্টও মিসিং। মিসিং। অফকোর্স আমাদের এখানে মাদ্রাসা আছে, জি, আলেম ওলামাদের দেশ আছে, হ্যাঁ, সেখানে আমি পরে আসবো। হ্যাঁ, ওখানে ইসলামের কোনো অভাব নেই। কিন্তু এই ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে আমাদেরকে ইসলাম নিয়ে চলার জন্য যে নলেজটা দরকার, আমাদের যে টুলটা দরকার, সেই টুলটা মিসিং ছিল মাদ্রাসাগুলোতে। হ্যাঁ, বাট মাদ্রাসা আমাদের সরকাতাজ, মাথার উপরে, ঠিক আছে, এটা একটা স্পেশালাইজড এডুকেশন। এটা ছাড়া আমাদের দিন প্রোটেক্টেড থাকবে না, যেটা আমরা অস্ট্রেলিয়াতে দেখেছি। যদি মাদ্রাসা না হয় তাহলে মানুষ ইসলাম প্র্যাকটিসিং হয়, বাট যেহেতু নলেজ কম থাকে, ভুলভাল প্র্যাকটিসিং হয় আর কি, ঠিক আছে। মানে মডারেট ইসলাম, মডিফাইড ইসলাম, রেনোভেটেড ইসলাম, হ্যাঁ, মন চাহি ইসলাম, মানে ইসলামের নামে মন চাহি, বিসমিল্লাহির রহমান কোরআন তেলাওয়াত করে গান শুনে, এরকম টাইপের ইসলাম, ঠিক আছে। সেজন্য মাদ্রাসা দরকার, বাট আমাদের এমন এডুকেশনও দরকার যেটা অ্যাকচুয়ালি ছিল আগে, যে দুনিয়াবী শিক্ষা, দিনী শিক্ষা, এটা টোটালি সিনক্রোনাইজ হবে, একসাথে অ্যালাইন্ড হবে, এবং তারপরে তাকে যে শিক্ষা দেওয়া হবে সেই শিক্ষায় শিক্ষিত হয়ে সে দিন তো বুঝবেই, মানে আমি বরং বলা উচিত দুনিয়া তো বুঝবেই, হ্যাঁ, দিনও বুঝবে। হ্যাঁ, তো দিন যদি সে বুঝে, দুনিয়া তো তার হাত থেকে কখনো হাতছাড়া হবে না। বা সে যদি দুনিয়া বুঝে, দুনিয়া নাও পেতে পারে, বাট দিন আখিরাতে সাকসেস সে পাবে না। উস্তাদ, আমি একটু ডিপে যাব এটা থেকে, এই পয়েন্টটা থেকে আমার আসলে এটা শেয়ার করতেই হচ্ছে। সুবহানাল্লাহ উস্তাদ, এটা আমার কি বলবো, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমাদের দুনিয়াতে সাকসেসফুল করে, আখিরাতে সাকসেসফুল করে, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটার উস্তাদ আরেকটু ব্যাকগ্রাউন্ডে আপনার যেতে হবে। দুনিয়া বা আখিরাতে সাকসেসফুলের জন্য আমরা দোয়া করি। আমার যখন রিসার্চ হয় উস্তাদ, আমি যখন রিসার্চ করা শুরু করি, সুবহানাল্লাহ, সেখানে দেখি যে আদম আলাইহিস সালাম থেকে যে নলেজটা, আদম আলাইহিস সালাম যে নলেজটা পান, নামের যে বিষয়গুলো আসে, যখন নাম বলতে বলা হয় ফেরেশতাদের সামনে, উনি সব নাম বলেন। কিন্তু তাফসিরে দেখা যায় যে এই নামের পেছনে উস্তাদ, উনি এই নামের মাহাত্ম্য, এই নামের পেছনে শানে নজুর, এই নামের পেছনের হিস্ট্রি উনি জানতেন। শুধু নাম না, ধরেন এই জিনিসটার, এটা মাইক, হ্যাঁ, এটা একটা আংটি, এই আংটিটা আসলে কি, এটা উনি জানতেন। সুবহানাল্লাহ, শুধু এই আংটির নাম জানলে আর কি, একটা মানুষের নাম জানলে কতটুকু, কিন্তু এই নাম বলার পরে এটা যে একটা আংটি, এটা উনি জানতেন। সুবহানাল্লাহ, সব নাম জানতেন কিয়ামত পর্যন্ত, যা উনি কিন্তু এই জিনিস, এই ইলমটা দেওয়া হয়েছিল ওনাকে। তখন আসলে আমার মাথায় আসে যে সুবহানাল্লাহ, তারপরে আমরা ইলম বা এই যে নলেজকে আমরা যখন ডিফাইন করছি আলাদা আলাদা সেক্টরে, আমরা ভাগ করে ফেলছি, কিন্তু ওখান থেকে কিন্তু একটা নলেজ হিসেবে আসছে। কোরআন যদি দেখেন উস্তাদ, কমপ্লিট কোড অফ লাইফ বলা হচ্ছে, দিনটা কমপ্লিট। আবার বলা হচ্ছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ আমাদেরকে শুধুমাত্র জিন এবং মানব জাতিকে সৃষ্টি করে আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে ইবাদত কীভাবে করছি আমরা? দিনের সকাল ঘুম থেকে শুরু করে একদম ঘুম থেকে ওঠার পথে ঘুম যাওয়া পর্যন্ত যা করছি সবগুলো ইবাদত ইনক্লুডেড, আমরা যদি আল্লাহর নামে শুরু করি, বা যে প্রসিডিউরসগুলো সুন্নাহর মধ্যে আছে। তাহলে তো এই নলেজটাই কোরআনের মধ্যে যদি আপনি দেখেন, যেখানে সায়েন্সের কথা আছে, আমরা বাষ্প যে হয়ে যাচ্ছে, পানি যে বাষ্প হয়ে যাচ্ছে, সবগুলো সায়েন্সের ইয়াগুলো, রাজনীতির বিষয়গুলো, স্টোরি আকারে বিভিন্ন পলিটিক্সের বিষয়গুলো, এরপরে আপনার গল্প আকারে যে মুআমালাত কীভাবে হবে, হ্যাঁ, মানুষের আচার আচরণ কী হবে, প্রত্যেকটা জিনিস আল্লাহ কোরআনে কিন্তু উল্লেখ করেছেন। এগুলো কিন্তু নলেজ ওখানে আল্লাহ দিয়েছেন, কোরআনেই দিয়েছেন। এই কোরআনটা নাজিল হয়েছে এখানে। আবার আলাদা করে আল্লাহ তাআলা বলেন যে এটা দ্বীনি নলেজ, আবার এটা হচ্ছে আপনার মডার্ন নলেজ, আলাদা করে দেননি। তার মানে একটা মানুষকে বেড়ে ওঠার জন্য, ধরেন আমার ওয়াইফকে আমি এখন হসপিটালাইজ করতে চাচ্ছি, আমি একটা ফিমেল ডাক্তার চাইবো না যে তার টেক কেয়ার করবে?
এটাকে যদি পর্দার মধ্যে থেকে ওকে যদি ট্রেনিং দেওয়া যেত ওই মহিলাটাকে, ওই প্রসেস দিয়ে উনি যেতেন, আমরা তৈরি করতে পারিনি। কিন্তু এই যে নলেজগুলো ওস্তাদ, এই যে সবগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে, আদম আলাইহিস সালাম থেকে এসেছে, আমরা এটাকে দুইটা শাখা করে ফেলেছি, মেরুকরণ করে ফেলেছি। জি, সুবহানাল্লাহ। একটা হচ্ছে কোয়াইট ডেলিবারেট, এটা করা হয়েছে এবং জি অ্যাকচুয়ালি এটাকে নলেজ বলাটাই বেটার। জি আমি এভাবে বলি যে দুনিয়াতে চলার জন্য যে জিনিসগুলো লাগে, যে নলেজগুলো লাগে, সেটাকে আমি একটা টুল বলি। টুলটা দিয়ে আমি কি করি, আমার দিনকে সহজ করার কাজে ব্যবহার করি, ঠিক আছে? বাট ওভারঅলি অ্যাকচুয়ালি যা শিখি সেটাই একটা নলেজ। হ্যাঁ, আল্লাহ পাক কোরআনে দুনিয়ার মিসাল দিয়ে আমাদেরকে জান্নাত বুঝিয়েছেন না? জি তো এখন দুনিয়া নলেজ না থাকে আমি জান্নাতে বুঝবো না। এখন গ্লাস কি জিনিস যদি না জানি, তো আমার জান্নাতে যে আল্লাহ পাক এরকম ফ্লোর দিবেন, গ্লাসের মতো স্বচ্ছ হবে, এক সাইড থেকে আসলে দেখা যাবে, হ্যাঁ, ট্রান্সপারেন্ট হবে, সে আমি কম্প্রিহেন্ড কেমনি করবো? তো জান্নাতের শখই তো পয়দা হবে না, জান্নাতের সৌন্দর্য বুঝতে পারছি না, জি ঠিক আছে না? তো এই নলেজগুলো আল্লাহ পাক দিয়েছেন। আই ডোন্ট থিঙ্ক, এবং আমার থিঙ্কিংটা রাইট হয়েছে এমন কোনো কথা না, এটা আমি মনে করি যে দিনই যে নলেজটা আছে সেটা থেকে আমি বলতে চাচ্ছি যে এটা একটা পুরোটা একটা কমপ্লিট নলেজ। Yes. যেমন ইসলাম হচ্ছে পুরোটা একটা কমপ্লিট কোড অফ লাইফ, ঠিক আছে না? তাহলে ওটা বোঝার জন্য যেই নলেজই থাকবে সেটাই নলেজ। ইয়েস দেখেন, আমাকে আখিরাতে সাকসেসফুল হতে হবে। আমার বাজার করতে হবে না ওস্তাদ, আমার বাজার করতে হবে না, আমার হালাল ভাবে উপার্জন করতে হবে না, তাহলে ব্যবসায়িক সেন্স লাগবে, আমার সব সুন্নাহ বুঝতে হবে, বুঝতে হবে। তো সুন্নাহটা দিনই নলেজ, আর কি বলে সুন্নাহ উপায় ব্যবসা করাটা দুনিয়াবি নলেজ, এটা হতে পারে না। এটাও দ্বীনি নলেজ, সবগুলোই দ্বীনের সাথে ইনক্লুডেড, রাইট? এটা একটা পয়েন্ট, এবং ওলামারা আরো সুন্দর করে এক্সপ্লেইন করে দিয়েছেন এবং দিবেন। আমি ওই জায়গায় যেতে চাচ্ছি না, বাট আমি মনে করি আমরা উই হ্যাভ এগ্রিড টু এ পয়েন্ট ওয়্যার আমাদের এমন একটা নলেজ দরকার যেখানে দিন এবং দুনিয়ার সাকসেস আমরা পেতে পারি। জি উস্তাদ, আমাদের জার্নির আরেকটা পার্টে আমরা এখন ঢুকি। যখন বিশেষ করে প্যারেন্টিং নিয়ে কাজ করা হচ্ছে, তখন আপনার সাথে দেখা করা, এরপর আমরা একসাথে মিট করি, সুবহানাল্লাহ, রহিমা সেন্টারে মিট করা হচ্ছে, এরপর রেকর্ডিং, এরপরে তো আমরা চিন্তা করছি প্যারেন্টিং পডকাস্টে যাব, অ্যাওয়ারনেসটা মানুষের কাছে ছড়াই দেবো, হ্যাঁ, সুবহানাল্লাহ। এর মাঝখানে উস্তাদ মানে বিশেষ করে চিন্তা আসলো যে না, সুবহানাল্লাহ, প্যারেন্টিংয়ের থ্রুতে আমরা একটা স্কুলের পরিকল্পনা করতে পারি। সুবহানাল্লাহ, যেহেতু আমরা প্যারেন্টিং হচ্ছে ম্যাথসের সাথে কানেক্ট করবো, আর একটা হচ্ছে আমরা যদি ইন্ডিভিজুয়ালাইজড আমরা বাচ্চাদেরকে নার্চার করতে চাই, স্কুলিং ইজ এ নাইস চয়েস। স্কুলে গিয়েছি যখন আমরা ন্যাশনাল ক্যারিকুলামে বেহাল দশা দেখলাম, জি তখন থেকে অ্যাবসলিউটলি তখন তো ওই সরকার ছিল উস্তাদ, সবাই জানে। তখন উস্তাদ আমরা বসি সবাই মিলে, আলহামদুলিল্লাহ, ওই যে কাছে এক্সপ্রেসে বসি, ওখান থেকে একটা টিম তৈরি হয়, যেটার কারণে আমরা পরবর্তীতে ধাপে ধাপে অসংখ্য মিটিং করি যে এটা হবে নাকি ওইটা ভালো হবে। বিভিন্ন জায়গায় যারা ইনভেস্টর আছে সবাই মিলে একসাথে আমরা একটা টিম আপ করার চেষ্টা করি, ওখানে ইন্টারভিউ নিই, হ্যাঁ, অনেকগুলো পার্ট থাকে আলহামদুলিল্লাহ। ওখানে আমাদের ইশতিয়াক ভাই কিন্তু অনেক অ্যাবসলিউটলি উনি আমাদের শুরু থেকেই উস্তাদ, ইশতিয়াক ভাইয়ের ওখানে কাছে এক্সপ্রেসে আমরা ওখানেই বসি, ইশতিয়াক ভাই সহ যে পরিকল্পনাগুলো আমরা নিই, অ্যাবসলিউটলি উনি তো একটা পার্সেল আমাদের শুরু থেকে একসাথে আমরা, এরপর ওনার সাথে একটা জার্নি আমরা শুরু করি, ইন্টারভিউ নেওয়া থেকে শুরু করে সব কিছু এভরিথিং। এরপর আমরা বিভিন্ন মিটিংসগুলো করি যাতে করে আপনার আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যানটা আমরা সুন্দরভাবে এক্সিকিউশন করতে পারি, জায়গা খোঁজা থেকে শুরু করে এভরিথিং। তখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ইনসাইড একাডেমির ইয়াটা লোকেশনে পৌঁছায় দেয়। এর আগে আমরা বাসার মধ্যে কিন্তু সুবহানাল্লাহ, এই যে আমাদের নাম কীভাবে হবে, আমরা কোন ফিলসফিতে যাব, প্রিন্সিপালসগুলো কিন্তু ইম্পর্টেন্ট ছিল উস্তাদ, আপনার খেয়াল আছে কিনা? যে আমরা ওখানে পর্দা মেনটেন করব, ইসলাম শরিয়া, ইসলামটাকে ছাড় দিব না, এডুকেশন নামে আমরা মানে ইসলামের এক্সপেন্সে যেন আমরা কোনো এডুকেশন না। অ্যাবসলিউটলি আমরা পরিপূর্ণ ইসলামটাকে এখানে প্র্যাকটিস করার সর্বোচ্চ চেষ্টাটা আমরা করবো, এরকম কিছু প্রিন্সিপালস আমরা ঠিক করি, এগুলোর সাথে আমরা অ্যালাইন করি, তখন আমাদের ভিশনগুলো অ্যালাইন হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে নাম সিলেকশনের বিষয় আছে, এই জায়গা থেকে উস্তাদ মনে আপনি হাইলাইট করলে সবচেয়ে বেটার হয় যে তখন আমরা নাম সিলেকশন করার সময় অনেক আমি প্রপোজাল দিয়ে আপনার তো অলরেডি ইনসাইটটা নামের পেছনে যেহেতু ইনসাইট আসছে, ইনসাইট একাডেমি, ওইটার পেছনে আপনার একটা ফিলোসফি ছিল, আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও কিন্তু ইনসাইট কি ছিল স্যার তখন? জি, আমার ওয়েবসাইটও ছিল, ওই নামেই ছিল। তাহলে আপনারও এখানে একটা ফিলোসফি আছে। তখন উস্তাদ আমাদের নামটা ইনসাইট স্কুলে না গিয়ে আমরা ইনসাইট একাডেমিতে যাই। এই বিষয়গুলো উস্তাদ আপনি ডিটেলসে ইনশাল্লাহ এক্সপ্লেন করতে পারবেন, রাইট? আচ্ছা, তো প্রথমে আমি বলি যে কিছু কিওয়ার্ড আছে। কিওয়ার্ডটা হচ্ছে, আমি সবসময় চিন্তা করতাম যে নলেজের চেয়ে গভীর কী জিনিস। হ্যাঁ, তো যেহেতু আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কাজ করেছি, তো আমি দেখলাম যে হ্যাঁ, আমি ইনসাইটটা ইউজ করতে পারি, যেটা হচ্ছে যে নলেজ ইজ চেয়ে ডিপার, কোনো কিছুর ব্যাপারে মানে ডিপ মিনিং থাকলে ওটার ব্যাপারে একটা ইনসাইট তৈরি হয়, ঠিক আছে?
তো নর্মালি যে কোনো নলেজেবল পার্সনের কাছে সেই ইনসাইট না থাকতে পারে। তারপর একটা কিওয়ার্ড হচ্ছে যে উইজডম, ঠিক আছে? তো আমাদের where knowledge means wisdom. সিস্টেম, এটা আমাদের একটা স্লোগান। তো এটার পিছনে একটা কাহিনী আছে, ইনসাইট দেওয়ার পিছনে একটা কাহিনী আছে, একাডেমি কেন হলো, স্কুল কেন হলো না, সেটার পিছনে একটা কারণ আছে। হ্যাঁ, টু গো থ্রু কুইকলি উইথ অল দোজ টার্মস। আমি যদি প্রথমে বলি ইনসাইট, নলেজের চেয়েও গভীর জিনিস চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আমি একটু আগে বলেছি, যেটা ডিপার নলেজ, ঠিক আছে? তো কোনো কিছুর নিয়ে পড়ালেখা করতে 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 মানুষের মধ্যে একটা ডিপ নলেজ তৈরি হয়, তখন তার কাছে ইনসাইট তৈরি হয়। এটা ইসলামের নলেজের ব্যাপারেও আল্লাহ পাক যখন একটা মানুষকে আল্লাহুম্মা ফাক্কিহ ফিদ্দিন, গভীর নলেজ দেয়, গভীর নলেজ দেন, গভীর নলেজ ঠিক দেয়। আছে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন উনি বলছেন তোমাকে আল্লাহ পাক কোরআনের গভীর নলেজ দেবে। হ্যাঁ, তারপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে যখন আল্লাহ পাক বলেছেন, ওনাকে বিষয়ে প্রশ্ন করেছিলেন 3টা প্রশ্ন। জি জি। তো সেই নলেজগুলো আল্লাহ প্রদত্ত হয়, বাট একটা মানুষকে ওটাকে অর্জন করার জন্য কিছু মেহনত করতে হয়। তো ইনসাইটটা চাচ্ছিলাম, তাহসির বলে আমরা, সে নামের একটা প্রভাব পড়ে, ঠিক আছে? আমি বলছি যে ইনসাইটটা থাকুক। আমরা কোনো অ্যারাবিক নামও দিতে পারতাম, কিন্তু ম্যাথস জেনারেশন মানে যেই আমাদের অডিয়েন্সটা আছে তারা যাতে বুঝতে পারে সেরকম নাম চাচ্ছিলাম। তো যেহেতু এটা ইংলিশ মিডিয়াম হবে, সেটা আমরা ইংলিশ নামই খুঁজছিলাম, ঠিক আছে? তো ইনসাইট, তারপরে হচ্ছে যে একাডেমি। স্কুল নামটা দিয়ে আমরা স্কুলের চেয়েও অনেক বড় জিনিস চিন্তা করছিলাম, যে শুধু এডুকেশন হবে না, এডুকেশনের সাথে একটা এনভায়রনমেন্ট পাবে এবং একটা বাচ্চার ওভারঅল ডেভেলপমেন্টের জন্য শুধুমাত্র একাডেমিক এক্সেলেন্সের পিছনে সে দৌড়াবে না। একাডেমিক এক্সেলেন্স তো ওই একই সেকুলার মাইন্ডসেটের হয়ে যাবে, যে দুনিয়াতে তোমাকে যা পাওয়ার পেতে হবে, হ্যাঁ, ইউ হ্যাভ টু আর্ন মানি, ঠিক আছে? সো উই ওয়ান্ট টু টিচ দেম মোর দ্যান দ্যাট, ঠিক আছে? সো সেজন্য আমরা চলে গেলাম একাডেমিতে। একাডেমি সবসময় দেখবেন যে আর্মি ট্রেনিং সেন্টার বা কোনো ভিগোরাস ট্রেনিং হয় যেসব ইনস্টিটিউশনে, সেখানে আমরা নাম দেয় একাডেমি। তার মধ্যে আমরা ইনসাইড একাডেমি দিই, এটার আন্ডারে আমরা অনেকগুলো উইং খুলতে পারবো, যেখানে আমরা বাচ্চাদেরকে বিভিন্ন রকমের সার্ভিস দিতে পারবো। ফর এক্সাম্পল, সে সুইমিং শিখতে পারে, সে আর্চারি শিখতে পারে, সে তার বিভিন্ন লাইফ স্কিল শিখতে পারবে, ঠিক আছে? আরও অনেক উইং আছে, ইসলামিক উইংস আছে, সব কিছু। তো সেজন্য আমরা একাডেমি দিয়েছি, যাতে এটা অনেক বড় হয়। গোলটা আমরা অনেক বড় রেখেছি আলহামদুলিল্লাহ, যতটুকু আমাদের ইমাজিনেশনে কুলায়, ঠিক আছে? সেজন্য ইনসাইট একাডেমি। তো এটা আমিও চাচ্ছি যে আমাদের সাথে তুমিও, মানে আমাদের অডিয়েন্সও যেন এটার সাথে একটা একাত্মবোধ ফিল করে, যে এটার সাথে অ্যালাইন্ড হতে পারে, যে ইনসাইট একাডেমি। তারপরে কিন্তু আমি একটা লাইন দিয়েছিলাম যে অ্যান ইসলামিক ক্যাম্ব্রিজ স্কুল। এটা শুধুমাত্র ম্যাথস জেনারেশন বা ম্যাথস অডিয়েন্স বলবো রাদার, যে ওনারা যেন বুঝতে পারছে একটা স্কুল। আর এটার পিছনে একটা কাহিনী আছে। আমি বলছিলাম যে আদমশুমারি অনুযায়ী আমি যখন একটু স্টাডি করছিলাম যে পড়ালেখা কীভাবে করা যায়, আমার ছোটো ছোটো আরও 2টা বাচ্চা আছে, আমি বড় 2টা বাচ্চার কথা বলেছি, আমার আরও 3টা বাচ্চা আছে, ওদেরকে তো আমার পড়াতে হবে। হ্যাঁ, তার মধ্যে আম্মার ছিল যে ইয়ার 3-তে আছে, সে আল হাসানাইন একটা রেপুটেড ইনস্টিটিউট ওখানে ছিল। তো আমরা যখন স্কুল খুঁজছিলাম তাদের জন্য, তখন আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আসলো যে বাংলাদেশের যতগুলো ছাত্র আছে যারা মানে এডুকেশন সার্ভিসটা নেয়, অনলি 2.5% ছাত্র হচ্ছে মাদ্রাসায় এবং 97.5% ছাত্র হচ্ছে স্কুলগুলোতে। ওখানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, এনজিওর স্কুলগুলো আছে, পাবলিক স্কুলগুলো আছে, সব কিছু আছে। তো সেই স্কুলগুলো তো মাদ্রাসার মতো না, এবং এখানে কিছু ইসলামিক স্কুল থাকলেও তারা অ্যাকচুয়ালি ইসলাম তো দেয় না, হ্যাঁ, দিনই প্রতিষ্ঠানও না। তো তাদেরকে আমি দিন শেখাবো। তো তাদের জন্য যেটা লুক্রেটিভ, তাদের জন্য যেটা টার্গেট, সেটা তারা যেটা চাই সেটা হচ্ছে যে একটা গুড এডুকেশন বুঝতে, যারা বুঝে কি ইংলিশ মিডিয়াম, ইংলিশে সুন্দর করে কথা বলতে পারবে, সেই ডক্টরস ইঞ্জিনিয়ার্স হবে, এরকম পড়ালেখা থাকতে হবে তার কাছে। তো আমি তাদেরকে আমি ওটাই প্রোভাইড করব, কিন্তু সে সাথে আমি ইসলামও প্রোভাইড করব। হ্যাঁ, এবং ইসলামটা তাদের আমি আমার ক্যারিকুলামের সাথে এমনভাবে ইন্টিগ্রেটেড করব যে বিফোর দে আন্ডারস্ট্যান্ড, সে তার মধ্যে তরবিয়াটা তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো ম্যাথস অডিয়েন্সকে ইসলাম দেওয়ার জন্য আমরা টার্গেট করেছি যে আমি এই লাইনটা দিই, অ্যান ইসলামিক ক্যামব্রিজ স্কুল, ঠিক আছে? ন্যাশনাল ক্যারিকুলামে আমরা যেতে পারিনি, বিকজ ন্যাশনাল ক্যারিকুলামে একটা বেহাল দশা ছিল তখন। এটার
আমি আর ডিটেলসে যাচ্ছি না। তো আমাদেরকে সার্টিফিকেশন, তারা যেন সার্টিফিকেট পেয়ে একটা হায়ার স্টাডিতে যেতে পারে, হায়ার স্টাডিজে যেতে পারে, ওভারসিজ যেতে পারে, সেজন্য আমরা চিন্তা করেছি যে ও লেভেল সার্টিফিকেট পাবে এরকম ক্যারিকুলামে যাব। তো সেখান থেকে স্কুল, সেখান থেকে একাডেমি, সেখান থেকে আমাদের ট্যাগলাইন, হ্যাঁ অ্যাকচুয়ালি স্লোগান ছিল ওয়ে নলেজ মিটস উইজডম। তো নলেজ তো দিচ্ছি, উইজডম তারা কেমনে পাবে? উইজডমটা একটা কিওয়ার্ড বলেছিলাম। উইজডমটা হচ্ছে কোরআনের যে আয়াতগুলো আছে, আমার কাছে এটা আমার জন্য একটা ইন্সপিরেশন, যে যখন মানুষ নলেজ অ্যাকুয়ার করে, ঠিক আছে, সেই নলেজকে অ্যাপ্লাই করবে কীভাবে, সেটা এথিক্যালি অ্যান্ড রেসপন্সিবলি কীভাবে অ্যাপ্লাই করবে, সেটা তাকে শেখার দরকার আছে। আদারওয়াইজ সেই নলেজেবল পার্সনগুলো কী হবে, সমাজে ডেভিল বা ইভিলকে ফলো করবে। আমাদের এখানে যতগুলো ছিনতাইকারী, যতগুলো ব্যাংক ডাকাত, যতগুলো বলবো যে ফাইন্যান্সিয়াল স্ক্যামগুলো হয়, তারা সবাই ইন্টেলিজেন্ট, দে হ্যাভ নলেজ, বাট দে ডোন্ট হ্যাভ গুড ইন্টেনশন, রাইট? দে ডোন্ট হ্যাভ এথিক্স। তো সেটা কেমনে দেবো? সেটা আসবে তারবিয়া থেকে, ইসলামিক নলেজ থেকে, আল্লাহ পাকের হুকুম, নবীর তরিকা, সুন্নাহ থেকে, ঠিক আছে না? তো সেটাকে আমি তারবিয়া বলছি, এটা আরেকটা কিওয়ার্ড, ঠিক আছে? এগুলো সবগুলো আমরা আমাদের যে বুকলেট আছে, সব বুকলেট আমরা ইনক্লুড করেছি। ইনসাইড একাডেমির পিছনের যেইগুলো কাজ করেছি, ইন্সপিরেশনগুলো, সেগুলোর কথাই আমরা বলছি। তো এই নলেজের সাথে যদি তারবিয়াটা থাকে, তাহলে নলেজটা বেনিফিশিয়াল হবে। হ্যাঁ, আল্লাহ পাক কি চাইছেন যে ইলমান নাফিয়া, হ্যাঁ, যে বেনিফিশিয়াল নলেজ, তখন তারা হিকমাতে, হ্যাঁ, তখন সেই নলেজটা উইজডমে পরিণত হবে, হিকমাতে পরিণত হবে, ঠিক আছে? তো এটার জন্য অনেক মেহনত আছে আমাদের ওস্তাদদেরকে গ্রুমিংয়ের ব্যাপার আছে। ওস্তাদদেরকে বলি, ওস্তাদ আপনারা পড়াবেন কেন? বেতনের জন্য নাকি আল্লাহকে খুশি করার জন্য? বলছে আল্লাহকে খুশি করার জন্য। তাহলে আপনার প্রত্যেকটা বাচ্চা হচ্ছে আপনার আমানত। হ্যাঁ, ওদের আচরণ, নামাজ, কালাম, সব কিছু থেকে শুরু করে ওদের ABCD, আলিবা, তাসা এবং ক খ থেকে শুরু করে সব কিছু হচ্ছে আপনাদের আমানত। আপনারা খেয়াল রাখবেন সে কখন টয়লেটে যাচ্ছে, টয়লেটে কী করছে, সাথীদের সাথে কীভাবে কথা বলছে, খেলার সময় কী ওয়ার্ড ইউজ করছে, সবগুলো আপনারা খেয়াল রাখবেন, ওগুলো আপনার আমানত। হ্যাঁ, তখন এই বাচ্চাগুলো একটা হোলিস্টিক এডুকেশন পাবে। তো সেখান থেকে আমাদের ইনসাইড একাডেমি, ঠিক আছে? আর আমরা বলছিলাম যে আমাদের এন্ড গোলে বাচ্চাদের থেকে আমরা কি চাই, বাচ্চারা কি হবে। হ্যাঁ, তো এটাকে যদি একটা কারখানা হিসেবে হিসাব করি, যে এটা একটা কারখানা, তাহলে এন্ড প্রোডাক্টটা কি হবে। যদি আমাদের একজন সাথী বলেছেন যে আচ্ছা বাচ্চাদেরকে এন্ড প্রোডাক্ট না বলেন, আমি বলছি না, মনে করো যে এটা একটা প্রোডাকশন হাউস, হ্যাঁ, মেটাফরিক অর্থে, তাহলে আমরা বলছি যে এন্ড প্রোডাক্টটা হবে একটা আইডিয়াল মুসলিম, where you said at the beginning that you wanted them to be a leader. আমি বলছি an ideal Muslim is always a leader. আমরা তো জমিনে খলিফা, আল্লাহ পাক আমাদেরকে জমিনে রাজ করার জন্য পাঠিয়েছেন, ইসলামের দাওয়াত সবাইকে দেব, এবং এই পৃথিবীর সমস্ত সৃষ্টি আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করেছেন যে আল্লাহকে মানে। তো তারা তো লিডারই, ঠিক আছে? তার যার ক্ষেত্রে লিডার, তার যে কারো পরিসর ছোট হবে, কারো পরিসর বড় হবে। লিডারদের কিছু লিডার থাকবে, এবং যে গুড লিডার সে তার লিডারকেও ফলো করতে জানে, নাহলে সে কখন লিডার হয়ে যাবে, সে ডিক্টেটর হবে। একটা গুড লিডার আরেকজন লিডারকে ফলো করতে জানে, সেজন্য দুইটা লিডারের কোনোদিন ক্ল্যাশ হবে না, ঠিক আছে? কিন্তু লিডার না হয় যদি এরকম রব হয়ে যায় বা এরকম খোদা বলতে চেষ্টা করে, তখন ক্ল্যাশ হবে যে আমার উপরে কেউ নাই, আমাদের সবার উপরে আল্লাহ। সেজন্য যদি আল্লাহ উপরে থাকে, তাহলে আমাকে আরেকটা লিডারকে মতো সমস্যা নেই, কারণ কি সেই লিডারটা আমাকে আল্লাহর কাছেই নিয়ে যাচ্ছে। জি, এখানে উস্তাদ একটু হাইলাইট করি হালকা করে, যেহেতু ভিশনের কথা বললেন, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের আলহামদুলিল্লাহ সবার মধ্যে অ্যালাইন করা। আমরা এন্ড গোল হিসেবে আইডিয়াল মুসলিম দেখি, সুবহানাল্লাহ। তা এই একটা স্টোরি আছে উস্তাদ, স্টোরি লাইন, যখন সালাউদ্দিন আইয়ুবীর জন্মের কথা আর কি, তখন ওনার বাবাও ওনার ওয়াইফ খুঁজছিলেন আর কি, কীভাবে হবু মা কে হবে আমার সন্তানের। হ্যাঁ, না ওনার বাচ্চার মা। ওকে, এই যে আমি প্যারেন্টিং এর পার্সপেক্টিভে চলে গেছি আবার, মানে আমরা তখন সিলেক্ট করি প্যারেন্টিং এর জার্নিটা স্টার্ট হয়, ও সিলেক্ট করবে ওর বাচ্চার মা কেমন হবে, তাহলে বিয়ে ওই সেন্সে ইংলিশের প্রভাব আছে, মানে রাদার দ্যান লুকিং ফর এ বিউটিফুল লেডি, লুক ফর এ গুড মাদার ফর ইওর চাইল্ড। ও কি আমরা ও বাচ্চার মা হওয়ার মতো যোগ্যতা রাখে কিনা, রাইট? তো ওই জায়গার মধ্যে সালাউদ্দিন আইয়ুবীর বাবা ওই সময়, উনি তো আসে নাই তখন পৃথিবীতে, তো উনি চিন্তা করছিলেন আমার একটা সন্তান হবে ইনশাল্লাহ, সে বাইতুল মুকাদ্দাস জয় করবে ইনশাআল্লাহ। এরকম একজন আমি মহিলা চাই যার মধ্যে এই স্বপ্নটা লালন করে। হ্যাঁ, ঠিক ওই অপর পার্টিতেও ওনার মাও এই জিনিসটা লালন করছিলেন, সেম ভিশনটাই,
সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা এটা কোইন্সিডেন্স না, আল্লাহ তাআলাই মিলাই দিয়েছেন দুইজনকে একটা ইনসিডেন্টের মাধ্যমে। এরপর ওনাদের গর্ভেই সুবহানাল্লাহ, ওনার মায়ের ওই গর্ভেই সারদা নবীর জন্ম হয় এবং উনি ওই ভিশনটাকে লালন করে এবং এইভাবে উনি জয় করেন। সুবহানাল্লাহ, এই ভিশনটা উস্তাদ কত ইম্পর্টেন্ট দেখেন। দেখো এই ভিশনটা আমি আমাদের আইএলসের এই বাচ্চাগুলোর কাছে পাচ্ছিলাম না, ইয়াং ছেলে, দেশের ভবিষ্যৎ, আসলেই পাচ্ছিলাম না। যেমন তারা যে এরকম একটা ভিশনারি আনসার দেবে আমাকে, পাচ্ছিলাম না। তো আমাদের যে ভয়েড, আমাদের যে শূন্যতা, এটা আমি ফিল করছিলাম, আমার জেনারেশনও। এবং মাঝখানে আমাদের পলিটিক্যালি অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, সেখানেও আমি দেখতে পাচ্ছি যে আমাদের লিডার্সরা দে ডোন্ট লুক আফটার, তাদের অধীনস্থদের লুক আফটার করে না। এবং আমাদের যে সাধারণ মানুষরা, তাদের মধ্যে এমন কোনো লিডার নেই যে সে ওই জায়গায় পৌঁছাতে পারবে। তো আমি মনে করছি আমাদের যে মেহনত ইনসাইড একাডেমির, হয়তো ওইটার যে আউটকাম আমি আমার জীবদশা দেখে যেতে পারবো না, আমার মনে হচ্ছে উই নিড টাইম, হ্যাঁ, বাট মেবি নেক্সট জেনারেশন দেখবে, হ্যাঁ। আর যদি দেখে যেতে পারি তো আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া যে আমি দেখে যেতে পেরেছি, হ্যাঁ। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট ওয়ে ইনসাইড একাডেমি তৈরি হওয়ার পরে আমরা আমাদের ট্যাগলাইন দিলাম, স্লোগান দিলাম এবং মিশনে চলে আসছি। তো মিশনটা ছিল যে আমরা এডুকেশন দেব এবং এনভায়রনমেন্ট দেব, ঠিক আছে। সো ইসলামিক এডুকেশনের সাথে ইসলামিক এনভায়রনমেন্ট, আদারওয়াইজ সে এডুকেশনে সে আসলে ইসলামটা প্র্যাকটিস করতে পারবে না। যখন সে প্র্যাকটিস করতে পারবে, হি উইল ফিল অর শি উইল ফিল সেফ। তখন সে যখন বাইরের জগতে যাবে, দে উইল বি কনফিডেন্ট, হ্যাঁ, আই এম আ মুসলিম, হ্যাঁ, আই হ্যাভ নাথিং টু ফিয়ার থাকবে, ঠিক আছে। অ্যান্ড আইডিয়াল মুসলিমের অনেকগুলো গুণগুণ তো থাকবেই। এবং ভিশনটা ছিল যে আমরা একটা জেনারেশন তৈরি করবো যে আইডিয়াল মুসলিম হবে। তো মিশন ছিল এডুকেশন অ্যান্ড এনভায়রনমেন্ট, আর ভিশন হচ্ছে এ জেনারেশন অফ আইডিয়াল মুসলিম। তো আমরা মাঠে নেমে গেলাম। এখন আইডিয়াল মুসলিমের কিছু ক্রাইটেরিয়া আমরা ঠিক করেছিলাম। তখন আমি সবগুলো বলার সময় হবে না, আমি কয়েকটা বলছি যে আইডিয়াল মুসলিম কী হবে। আইডিয়াল মুসলিম তার ইমান এবং আকিদা ঠিক থাকবে, সে সব কিছু আল্লাহর খুশির জন্য করবে, ঠিক আছে। তার জন্য সাকসেসের ডেফিনেশন হবে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। দুনিয়াতে বা সেকুলার মাইন্ডসেটের যে সাকসেসের ডেফিনেশন দেওয়া আছে সেটা না। তার সাকসেস সে চায় আখেরাতের চশমা পরে বাকিগুলোকে সে দেখবে। তাহলে সাকসেসফুল আল্লাহ বলছে যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে সেই সাকসেসের পিছনে সে দৌড়াবে, ঠিক আছে। তার জন্য যা করা দরকার, সে ডক্টর হতে হয় ডাক্তার হবে, তাকে যদি এন্টারপ্রেনার হতে হয় এন্টারপ্রেনার হবে, আর তাকে যদি কাজ করতে হয় মেহনত করতে হয় করবে। উস্তাদ, নবী রাসূলরা কিন্তু ম্যাক্সিমাম দেখবেন ব্যবসায়ী ছিলেন, অনেকে কাঠমিস্ত্রি পর্যন্ত ছিলেন, রাইট? এক একটা প্রফেশনে ছিলেন ওনারা অনেক সময়। তো এই যে উস্তাদ, মানে দিনের জন্যই তো ওনারা আলটিমেটলি রসুল হিসেবে তো আসছেন, রাইট? হ্যাঁ, ইউনিট কোয়ালিটি, হ্যাঁ, আল্লাহ পাক আসলে জানার কার মধ্যে কী কোয়ালিটি আছে। মানে আমাকে তো এই জেনারেশনটা তৈরি করে দিতে হবে, অ্যাটলিস্ট এফোর্টটা দিতে হবে। কে শুরু করবে, ঠিক আছে। তো সাকসেসের ডেফিনেশন সে জানবে, পারপাস অফ লাইফ। আমরা আইএলসের প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যে হোয়াট ইজ দ্য এম ইউর লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউর লাইফ। হ্যাঁ, একটা প্রশ্ন তারা করে, হোয়াটস ইউর কেরিয়ার গোল। তো একটা মুসলিম তার কেরিয়ার গোল কী বলবে, ইম্যাজিন, ঠিক আছে। সে যদি বলে যে আমার কেরিয়ার গোল হচ্ছে যে আই ওয়ান্ট টু হ্যাভ আ বিগ হাউস ইন জান্নাহ, হ্যাঁ, অনেক মানুষের মাথা খারাপ হয়ে যায়, বুঝবে না, হ্যাঁ, এটা কেরিয়ার গোল কেমন হবে, দিস ইজ মাই কেরিয়ার গোল, ঠিক আছে। সো লাইফের পারপাস সম্বন্ধে জানবে। তুমি অলরেডি বলে ফেলেছ যে আল্লাহ পাক শুধুমাত্র জিন এবং ইনসানকে তৈরি করেছে কিসের জন্য, আল্লাহ পাকে ইবাদত করার জন্য। ইবাদতের মধ্যে সবগুলো ইনক্লুডেড কিন্তু, এবং ইবাদতের মধ্যে নামাজের, শুধু নামাজ না সব লাইফ, পুরো লাইফটা ইবাদত। ইফ ইউ ডেকোরেট ইউর লাইফ উইথ দ্য সুন্নাহ অফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে পুরো লাইফটা কিছে ইবাদত হয়ে যাচ্ছে। সে জানে, তাহলে সে এখন গাছের একটা পাতা ছিঁড়ার সময় দেখবে যে এটা কি সুন্নাহ উপায় হলো না হলো না। অবশ্যই পানি খাওয়া, ঘুমানো সব তো আছেই। তো এগুলো আইডিয়াল মুসলিমের কোয়ালিটি। এখন দেখে এই আইডিয়াল মুসলিমের মধ্যে যে চ্যালেঞ্জগুলো হচ্ছে সেটা হচ্ছে যে গ্লোবালাইজেশনের চ্যালেঞ্জ। গ্লোবালাইজেশন মানে আমরা দুনিয়াটা ছোট হয়ে গেছে বিকজ অফ দ্য টেকনোলজি উই হ্যাভ, ঠিক আছে। তো সেখানে সে বিভিন্ন এনভায়রনমেন্টে এক্সপোজড, সাথে সে বিভিন্ন রকমের ইনফরমেশনে এক্সপোজড। আমাদের যখন টেকনোলজি চলে আসছে তার কাছে ইনফরমেশান হচ্ছে যে আনপ্রেসিডেন্টলি ইজি, হ্যাঁ, আনপ্রেসিডেন্টেড।
এই ইনফরমেশনগুলো সে পাচ্ছে, যেটা আগের জমানায় মানুষজন অনেক দূর হেঁটে 2 দিন 3 দিন 1 মাস 2 মাস হেঁটে একটা আলেমের কাছে যে নিতে হতো, তো সেগুলো সে মানে অ্যাট এ ক্লিক পেয়ে যাচ্ছে। এই ইনফরমেশনগুলো নিয়ে সে কী করবে, কোন ইনফরমেশন তার জন্য জরুরি, কোন ইনফরমেশন তার জন্য জরুরি না, এটার জন্য একটা এডুকেশন দরকার। সেই এডুকেশন আমি দেবো, আদারওয়াইজ সেই ইনফরমেশনগুলো নিয়ে কী হবে জানেন, বিপথে চলে ওই যাবে। যে উপকারী জ্ঞান বললেন ওস্তাদ, রাইট। ওই উপকারী জ্ঞানটা তো আমার দরকার। তো এই চ্যালেঞ্জগুলো আমরা নোট ডাউন করেছি, জি, যে মানে তোমার কাছে এক ব্যাগ বা এক বাকেট ইনফরমেশন আছে, সেখান থেকে তোমার জন্য উপকারী ইনফরমেশন করতে নিবা। ইউ হ্যাভ টু সিক ফর বেটার নলেজ। তোমার একটা ওস্তাদ লাগবে, যে ওস্তাদের সব ইনফরমেশন জানা আছে, সেখান থেকে সে বলবে বাবা চ্যাপ্টার 3টা আগে খুলো, চ্যাপ্টার 1 না, বা চ্যাপ্টার 1 পড়ার পরে চ্যাপ্টার 2তে যাও। তুমি চ্যাপ্টার 1টা বের করে দেবে যে দিস ইজ চ্যাপ্টার 1। তুমি এখন চ্যাপ্টার 10-এ আছো, 10-এ যদি পড়ো তোমার বদহজম হয়ে যাবে। দে নিড এ গাইড। ইউটিউবের জমানায় এখন গাইডটা কে? কেউ তো না, ইউটিউব নিজেই। ইউটিউব বলবে তুমি এটা পছন্দ করো, তোমাকে দিচ্ছি আরো। ও ম্যানিপুলেট করতে পারছে। হ্যাঁ, আর টেকনোলজি কী দেবে, ইন্টারনেট কী দেবে, তুমি এই গেমটা পছন্দ করো, ঠিক আছে, তোমাকে এরকম সিমিলার আরও গেম দিচ্ছি, খেলো, নামাজ পড়ার সময় নেই, গেম খেলো, এনজয়, ডোপামিন রিলিজ করো। অ্যাবসলিউটলি। তো এগুলো তার শেখাতে হবে। তারপর হচ্ছে সেকুলার মাইন্ডসেটের যে চ্যালেঞ্জ, সেটা থেকে নিজেকে বের করা, ঠিক আছে। তাকে ওয়ার্ক লাইফের ব্যালেন্স ঠিক করা। সে ওয়ার্ক করবে এবং সে যখন তার পার্সোনাল লাইফে যাবে, তার যে ফ্যামিলি মেম্বারদের উপর তার যে হক আছে সেটা বুঝতে পারা, তখন সে টায়ার্ড থাকবে না, তখন সে কি উজ্জীবিত থাকবে, সে আমার সেকেন্ড জবে ঢুকলাম আমি। এই জায়গায় একটু হাইলাইট করি স্যার, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ভালো বাবা ছিলেন, ভালো স্বামী ছিলেন, সমাজকর্মী ছিলেন। হ্যাঁ, উনি আবার কারো ভালো, ওনার কিন্তু চাচা ছিল, তাহলে সে ভাতিজা হিসেবে ভালো ছিলেন। এক একটা রোল মানুষের জীবনে, ওগুলোর জন্য কিন্তু আবার জ্ঞান লাগে। একটা ভালো স্বামী হতে কিন্তু জ্ঞান লাগবে ওস্তাদ, আপনার ঠিকই, অ্যাবসলিউটলি। আপনি ভালো স্বামী এমনিতে হতে পারবেন না, ইউ নিড স্কিল অ্যাজ ওয়েল। হ্যাঁ, এটা একটা পলিটিক্যাল গ্রাউন্ড বলা যায়। ফ্যামিলি ম্যানেজমেন্ট ওস্তাদ চিন্তা করেন আপনি, ফ্যামিলি ম্যানেজমেন্ট এটা আলাদা একটা জনরা, রাইট? এটার মধ্যে কত কিছু আছে। তো এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু দেখা যাচ্ছে যে উনি ভালো বাবা, ভালো স্বামী, এদিকে সমাজকর্মী, লিডার্স, আবার আমাদের আধ্যাত্মিক নেতা, সব দিক দিয়ে উনি কিন্তু আমাদের মডেল। সুবহানাল্লাহ। রাইট। তারপরে আছে দেখো আইডেন্টিটি ক্রাইসিস। হ্যাঁ, স্পেশালি আমরা যখন বাইরে থাকি দেশে, আমরা তো দেখে আসছি যে দেশি কালচার ধরে রাখবো, বাঙালি, অস্ট্রেলিয়াতে বাংলাদেশি কালচার, আবার বলবে যে না তুমি একটু ফটো ইংলিশ বলো, আই ওয়ান্ট ইউ টু স্পিক ইন ইংলিশ। ওকে, এখন আমার ছেলেরা যখন এখানে আসছে, আমি বলছি বাবা আই ওয়ান্ট ইউ টু স্পিক ইন বাংলা, ইউর বাংলা ইজ টেরেবল। হ্যাঁ, বাংলা ওরা এখানে এসে শিখেছে, ঠিক আছে। তারপরে আবার অজি একটা অ্যাকসেন্ট আছে। ওকে, হাউ আর ইউ মাইট মানে তো মেট, মেট, ঠিক আছে। সো ওই কালচারে তারা ইংলিশ বলে, ওই ইংলিশটা শুনলে আবার আমার গা চলে যায়, আল্লাহ মাফ করুক। হ্যাঁ, এটা আমার পছন্দ না, ঠিক আছে। তাকে বলছি এই ইংলিশটা বলিস না বাবা, একটু সোবার ইংলিশ বল। নিজেদের মধ্যে তারা তার কিছু স্ল্যাং শিখছে, ঠিক আছে। তো এই সব কিছু মিলিয়ে সে না বাঙালি, সে না অজি, না ওয়েস্টার্ন কালচার সে এমব্রেস করতে পেরেছে, না সে মুসলিম। সব কিছুর মধ্যে তার একটা মডারেট ভাব। হ্যাঁ, সো এটাতে সে একটা আইডেন্টিটি ক্রাইসিসে পড়ে। সে কখনো অজি থাকে, কখনো সে বড় জুব্বা পরে, কিন্তু জুব্বা পরে তার মধ্যে বড় একটা হেডফোন থাকে, সে মিউজিক শুনতেছে অথবা অন্য কিছু। মানে সোজা কথা হচ্ছে যে পিওর কোনো জিনিসই পিওর না, এটাকে আমরা কি বলি, হাইব্রিড, মিক্স। হ্যাঁ, তো এটা তো কী হবে বোঝা যাচ্ছে না, গুড ফর নাথিং, জ্যাক অফ অল, গুড ফর নাথিং, এটার কথা আছে। প্রপার নলেজ নেই। এরপরে হচ্ছে পিয়ার প্রেশারটা হচ্ছে এরকম, আমাদের এটা বাংলাদেশে বেশি, অস্ট্রেলিয়াতে নেই, ওখানে তোমাকে ফ্রি, তুমি ইউ ক্যান ডু এনিথিং, ঠিক আছে। এইটা আরেকটা থ্রেট, যে জন্য আমি এখানে চলে আসছি। আমার ছেলে যখন 14 বছর বয়স হয়ে গেছে, তার হেলথ ইনফরমেশান আমার থেকে গভর্নমেন্ট নিয়ে ফেলেছে, যে নাও ইট ইজ প্রাইভেট ফর হিম, ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্সেস টু দ্যাট। মাই সানস নেম ইজ আবদুল্লাহ ক্যান হ্যাভ আ সেপারেট হিজ ওন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ওখানে সে চাকরি করতে পারে, চাকরি করে টাকাটা ওখানে থাকবে, ইউ শুড নট হ্যাভ অ্যাক্সেস ফর দ্যাট। 14 বছর বয়সে সে তাকে আলাদা করে ফ্রিডম দিয়ে দিয়েছে। এখন 14 বছর বয়সে তাকে তার তো গাইড নেই, মানে ইসলামিকভাবে সে কীভাবে নিজের জীবনটাকে পরিচালনা করবে, তো গাইড নেই। সোসাইটি তাকে শিখেছে আরেকটা জিনিস, ঠিক আছে। পিয়ার প্রেশার যেটা বলছি সেটা বাংলাদেশে বেশি, সেটা হচ্ছে যে আমি যদি একটু ইসলামিক হতে চাই,
আমার ফ্যামিলি মেম্বারদের থেকে প্রথমে আসবে যে ইউ হ্যাভ বিকাম টু ইসলামিক, অথবা জঙ্গি, অথবা বেশি ধার্মিক হয়ে গেছো, বা হজের পরে দাড়িটা রাখিস, হ্যাঁ, যেখানে আমার বা নামাজ বা পাঞ্জাবি বা ড্রেস কোড কোন, আমি যদি পাঞ্জাবের বাইরে যাই আমাকে কি বিভিন্ন ট্যাগ দিয়ে কি জেলখানায় নিয়ে যাবে কি না, জঙ্গি বলবে কি না, এইসব সব কিছু প্রবলেম তাদের মধ্যে পারসিস্ট করে। ওয়ার অ্যাজ ইফ ইউ হ্যাভ ইনাফ নলেজ ফর এভরিথিং, তোমার মধ্যে একটা কনফিডেন্স থাকবে। যে মার্শাল আর্ট জানে সে কি রাস্তার কাউকে ওকে ঘুষি মার ভয় পাবে নাকি? হ্যাঁ, তো সে যে ইসলাম জানে তার মধ্যে যে প্রত্যেকটা নলেজগুলো থাকে, সে কনফিডেন্সের সাথে হাঁটবে। তাতে অন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট যদি থাকে, সে জানে যে আমি ফ্যাশন, মানুষ মানে আদার পিপল শুড ফলো মি, উই শুড নট ফলো সামওয়ান হু ডাজ নট হ্যাভ ইসলাম। ঠিক আছে, এই সব কিছু আইডিয়াল মুসলিমের মধ্যে থাকবে, এবং এটা আমাদের ক্যারিকুলামের মধ্যে আমরা ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি যাতে সেই সব কিছু চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারে। হ্যাঁ, এটাতে মানে তার স্ক্রিন টাইম, ইন্টারনেট, গ্লোবালাইজেশন, মডার্ন টেকনোলজি, ইউজ অফ মডার্ন টেকনোলজি, ঠিক আছে, সব কিছুকে আমরা ইন্ডিকেট করার চেষ্টা করেছি যাতে জামানার যে ফিতনাগুলো আছে সেই ফিতনা থেকে নিজেকে বাঁচিয়ে সে যেন অথেন্টিক, when I say অথেন্টিক তার মানে আমি 100% বলছি, প্রথমে 100% হওয়া সম্ভব না, সে শুরু করুক 100% হবে, বাট তার গোলটা 100% হতে হবে। আওয়ার প্রবলেম নাও ইজ আমরা যে জায়গাটায় স্ট্যান্ডার্ড সেট করেছি সেটা 100% না, হয়তো 60%। তো ওখানে পৌঁছালে আমরা কী করি, 30-40% পৌঁছালে মনে করি যে আমি তো অনেক কাছে পৌঁছে গেছি, আলহামদুলিল্লাহ আমি গুড মুসলিম। বাট আমি বলছি 100% রাখো, ওটাই গোল, ওখানে পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকো। তখন সে সারা জীবন কী করবে, ওই 100% হওয়ার জন্য চেষ্টা করে যাবে। আর যদি চেষ্টা করে যায়, আল্লাহ পাক তো তাকে একদিন মঞ্জিলে নিয়ে যাবেনি। ঠিক আছে, তো এটা হচ্ছে যে মোটামুটিভাবে আমাদের গোল, যে ইনসাইড একাডেমিতে আমাদের বাচ্চাগুলো কী শিখবে, এবং এটা আমি চাচ্ছি যে আপনারা এটাকে এমব্রেস করেন এবং আমাদেরকে হেল্প করেন। আলহামদুলিল্লাহ, মানে আমি অডিয়েন্স থেকে বলছি। আলহামদুলিল্লাহ, এটা তো উস্তাদ আপনি আলহামদুলিল্লাহ বলে ফেললেন আমাদের ইনসাইড একটা আইডিয়াল মুসলিমের কী কী গুণাবলী থাকে এবং তারা আমরা কীভাবে ভিশনটাকে লালন করি, কী কী বিষয়গুলো আসছে। সুবহানাল্লাহ। এখানে উস্তাদ আমি জাস্ট এটাকে আরেকটু কনসাইজ করে জাস্ট আমরা আরেকটা জনায় ঢুকে যাই। ইনসাইড একাডেমির মধ্যে তো আমাদের বিগার ভিশন আলহামদুলিল্লাহ, এটার মধ্যেই আমাদের ইনসাইড স্টুডিও চলে আসে। সেখানে আমরা অনেক মেইন পয়েন্ট মানে আমরা স্টুডিওতে আছি আলহামদুলিল্লাহ। তাহলে উস্তাদ আমাদের এখানে কিন্তু একটা বড় যেটা আমাদের গোল, যেখানে দাওয়া এবং নলেজ শেয়ারিং, রাইট, যেখানে আমরা ইসলামের জন্য মানুষকে যাতে অ্যাওয়ারনেস, এই যে এই আলোচনাগুলো উস্তাদ এডুকেশন সিস্টেম নিয়ে কথা আসছে, অনেকগুলো কথা আসছে, এগুলো যাতে মানুষ জানে যে সুবহানাল্লাহ এই একটি স্কুল হওয়ার পিছনে বা একটা একাডেমি করার পিছনে সুবহানাল্লাহ কত ফিলোসফি আছে, কত ফিকির আছে, কত ভিশন আছে, মানুষের কত দিনের পর দিন রাত আছে, এটার পিছনে যে আমরা চাই যে একটা বড় পরিবর্তন আসুক সমাজের মধ্যে। সুবহানাল্লাহ, এই জন্য এই স্টুডিওর মাধ্যমে আমরা এটা ছড়াই দিব এবং সকল মানুষকে, বিশেষ করে যারা প্রফেশনালস আছেন, স্কলার্স আছেন, এন্টারপ্রেনিউর আছেন, বড় বড় মানুষ যারা এই জার্নিগুলো বিভিন্ন জার্নি দিয়ে গিয়েছেন, ওনারা যাতে এগুলো শেয়ার করেন এবং ইসলামের দাওয়ার কাজটা আমরা এখান থেকে ওপেনলি সবার কাছে পৌঁছে দেবো ইনশাআল্লাহ স্টুডিওর মাধ্যমে। সালমান, দেখো তুমি এখানে দুটো কি পয়েন্ট বলেছো, একটা হচ্ছে নলেজ শেয়ারিং, একটা হচ্ছে দাওয়া। ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমি মনে করি। নলেজ শেয়ারিং হচ্ছে আমরা যদি কোনো জিনিস ভালো করে থাকি, আমরা রিসার্চ করেছি, আমাদের রিসার্চ টিম আছে, উই হ্যাভ পুট সাম এফর্ট বিহাইন্ড দ্যাট। যেমন আমাদের ক্যারিকুলাম, আমাদের বই, উই হ্যাভ আওয়ার ওন বুকস, রাইট, এবং আমরা কন্টিনিউয়াসলি আমরা এটিকে আপডেট করছি বিভিন্ন রকমের আমাদের ইন্টারন্যাশনাল বইগুলো থেকে আমরা এগুলো কন্টেন্ট এনে এগুলোকে আমরা সমৃদ্ধ করছি, অ্যান্ড উই হ্যাভ নো প্রবলেম শেয়ারিং দোজ। কিন্তু আমার কাছে আসতে হবে, আমাকে বলতে হবে যে ইউ হ্যাভ দ্য সেম জিল, সেম ভিশন, হ্যাঁ, অ্যান্ড আমরা এটা প্রোভাইড করবো ইনশাআল্লাহ। এটাগুলো একটা দাওয়া, এটা তো আমাদের উপরে রেসপন্সিবিলিটি। তো এখন যেহেতু অনলাইনের যুগ, আমরা অনলাইন একটা উইং খুলেছি যে ইনসাইড স্টুডিও। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, এইভাবেও দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা যেভাবে দাওয়াত দিতে মানুষের কাছে যে ঘরে ঘরে দাঁড়ে বারে এভাবেও দাওয়াত হবে ইনশাআল্লাহ।
হ্যাঁ, আমাদের এখানে আপনারা শুনে খুশি হবেন যে আমাদের পুরো রমজান মাস ব্যাপী আমরা একটা প্রোগ্রাম করছি, যেখানে ইফতার হবে, হালাকা হবে, হালাকাতে মানুষ বিভিন্ন রকম প্রশ্ন করবে, ফ্রি কোরআন শিক্ষার ব্যবস্থা হবে, যেখানে আমাদের তাফসীর হবে, হ্যাঁ ইয়েস তাফসীর তাফসীর হবে, হবে। কোরআনও শিখবে, কোরআনটা শুদ্ধ করে তাজবিদের সাথে পড়াটা শিখবে, এবং কোরআন বোঝার জন্য তাফসীর হবে, যে যেটা তারাবিতে পড়েছে সে বুঝতে পারবে যে হ্যাঁ কোরআন আল্লাহ পাক এই কথাগুলো বলেছে। এবং এটার জন্য আমরা এক্সটেন্সিভ সময় রেখেছি, এবং যাতে তারা সময় নিয়ে রিল্যাক্স একটা এনভায়রনমেন্টে এগুলো শুনতে পারে, হ্যাঁ, ফ্রম গুড স্কলার্স অ্যাজ ওয়েল। ঠিক আছে, তো এটা দাওয়াত প্রোগ্রাম, এবং আমরা ওলামাদের কাছে যাব, উই আর অলওয়েজ কানেক্টেড উইথ স্কলার্স, এটা মনে রাখতে হবে, এবং আমরা ইনক্লুসিভ। ঠিক আছে, যে সব ঘরানার ওলামা আমরা যতক্ষণ পর্যন্ত আমরা ইউনাইটেড থাকার জন্য যা যা দরকার আমরা করে যাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, উই আর নট বিলিভার্স অফ ডিভিশনস, আমাদের নিজেদের মধ্যে আমরা উই আর ওয়ান উম্মাহ, রাইট? ওয়ান উম্মাহ, আমরা ওয়ান উম্মাহ কনসেপ্টে আছি আলহামদুলিল্লাহ। তো সেইটার একটা উইং হচ্ছে ইনসাইট স্টুডিও। এখন আমাদের ইনসাইট স্টুডিও কয়েকদিন পর হয়তো আপনারা দেখবেন যে ইনসাইট হসপিটাল, ঠিক আছে, ইনসাইট স্পোর্টস সেন্টার, হয়তো দেখা যাবে যে ইনসাইড টিচার্স ট্রেনিং, এটা আমাদের অলরেডি আলোচনার মধ্যে আছে, যে আমাদের যে অ্যারাবিক টিচার্সগুলো আছেন, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড টিচার্স আছেন, তাদেরকে আমরা কেমব্রিজে এবং ইন্টারন্যাশনালি টিচার্সদেরকে যে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং দেবো। শুধু তাই না, ছোটো বাচ্চাদের সাইকোলজি, যেমন হিফজের ওস্তাদরা আছেন, হ্যাঁ, ওদের ডেভেলপমেন্টাল স্টেজগুলো কী জিনিস, আমরা হিফজের ওস্তাদদেরকে আমরা ট্রেন করব, যাতে দে নো যে ওয়েন দে আর স্যাড আমরা তাকে কতটুকু পুশ করব। তারা যখন পানি খেতে চায়, তার ব্রেনে অক্সিজেন দরকার, সেজন্য পানি চাচ্ছে, পানি খেলে যে ব্রেনে অক্সিজেন যায়, কজন হিফজের ওস্তাদ জানবেন। ওনাদেরকে আমরা ওগুলো ট্রেনিং দেবো, যাতে ওনাদের ভ্যালুও বাড়ে, ওনারা এখান থেকে যখন অন্য কোনো জায়গায় শিফট করবেন তারা যেন কোনো ভ্যালু অন্য প্রতিষ্ঠানে প্রোভাইড করতে পারেন, হ্যাঁ। এবং এই ট্রেনিংয়ের মাধ্যমে যখন ওস্তাদরা দামি হবেন, ওনাদের ভ্যালুটাও বাড়বে, এই এডুকেশনের ভ্যালুটাও বাড়বে। তখন সারা দেশের সমস্ত মানুষ চেষ্টা করবে কি, যেহেতু এরকম ভ্যালু আছে, আমার ছেলেও কোরআন হাফেজ হোক, আমার ছেলেও কোরআন হাফেজ। একদিন দেখা যায় বাংলাদেশের প্রত্যেকটা ঘরে অবশ্যই কোরআন হাফেজ হবে। আমাদের এম তো হচ্ছে যে প্রত্যেকটা ঘরে একজন করে যেন কোরআন হাফেজ ঢুকে যায়। ঠিক আছে, তো সেই গোল নিয়ে আমরা আগাচ্ছি। সেজন্য আমরা নামটা দিয়েছিলাম কোথায়, একাডেমি। ঠিক আছে, এটা বিভিন্ন উইং খোলার জন্য। তো এখন পর্যন্ত আমরা ইনসাইড স্টুডিওতে আছি। It's a very beginning of it. We ask Allah subhanahu wa ta'ala that Allah subhanahu wa ta'ala give us the tawfiq, যে আমরা যে মাকসাদ নিয়ে এসেছি সেই মাকসাদ যেন রাইট হয়, সেটা যেন ইখলাস থাকে, এবং আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের মঞ্জিল, আমরা যেখানে যেতে চাচ্ছি সাকসেসফুল আখেরা, সেখানে পৌঁছে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। উস্তাদ, লাস্ট একটা কথা না বললেই না, যেহেতু রাইট আর রঙের বিষয়টা আসছে, এই দাওয়ার মাধ্যমে, নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে আমরা রাইট এবং রং জিনিসগুলো মানুষের কাছে তুলে ধরবো। সুবহানাল্লাহ, হক আর বাতিল স্পষ্ট হবে ইনশাল্লাহ। এখানে উস্তাদ দেখেন, যেমন আজকে সকালে একটা ভিডিও বানিয়েছে যে কোরআন আমরা অনেক রিসাইটে, কোরআনটা কেন এসেছে, কোরআনে আল্লাহ তাআলা কী কী নির্দেশনা দিচ্ছে আমাদের লাইফস্টাইল চেঞ্জ করার জন্য, যেহেতু পুরো দিন, তাহলে কোরআনের মধ্যে সব কিছু আছে। তাহলে আমরা যদি এই কোরআনটা শুধু রিসাইটেশনের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এটা তো সব পাচ্ছি, সুবহানাল্লাহ, অসংখ্য সব, পাশাপাশি কোরআনটা বুঝার এই জিনিসগুলো উস্তাদ যখন আমরা শেয়ার করবো, হক এবং বাতিলের বিষয়গুলো যখন আমরা ক্লিয়ার করবো যে এই জিনিসটা আপনার করতে হবে, এটাই হক, যে কোরআনটাকে আপনার বুঝতে হবে, রিসাইটও করতে হবে, প্রচারও করতে হবে, আমল করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে উস্তাদ, এই জায়গা থেকে আমার আরেকটা জাস্ট ডাইমেনশন উস্তাদ আপনার সাথে একটু শেয়ার করে রাখি, যেহেতু আপনিও জানেন যে যেহেতু আমরা ইনশাআল্লাহ নলেজ শেয়ারিং এবং দাওয়ার কাজটা করব, একটা আমরা যেহেতু দিনকে কমপ্লিট বলছি, আমরা যেহেতু রাসূল সাল্লামকে আরও বলছি অলরাউন্ডার, ও রাসূল সাল্লাম সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের আদর্শ, সেখানে উস্তাদ আমি 5টা পয়েন্ট যদি একটু হাইলাইট করি, জাস্ট একটু করে, যেখানে আমরা দিনটাকে নিয়ে আসবো এখানে। সুবহানাল্লাহ, সেলফ ম্যানেজমেন্ট চলে আসবে ইনশাআল্লাহ, ফ্যামিলি ম্যানেজমেন্টগুলো চলে আসবে, ওয়েলথ ম্যানেজমেন্ট চলে আসবে, সুবহানাল্লাহ, ওভারঅল যে আমরা খলিফা যে কমিউনিটি, এটা চলে আসবে ইনশাআল্লাহ। এই দাওয়ার মাধ্যমে আমরা সবাইকে কানেক্ট করব ইনশাআল্লাহ, এই নলেজ শেয়ারিংয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এই বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা মানুষের কাছে তুলে ধরবো। আমরা ইনশাআল্লাহ সঠিক জিনিসটাই, এখানে উস্তাদ মোটিভেশনের কিছু নাই, আমি উস্তাদ পার্সোনালি মোটিভেশন বিশ্বাস করি না, পার্সোনালি যে মোটিভেশনাল স্পিকার্স, নো, এখানে রাইট এবং রং হতে পারে আপনার কাছে, আপনি মোটিভেটেড হইলেও না হলে এটা আই ডোন্ট কেয়ার,
আপনি যদি হক কথা বলার পরে যদি আপনি চ্যালেঞ্জ ফেস করে আমার মারা যান, ইট ইস হকই থাকবে। আপনি মোটিভেশন দিয়ে সবসময় চলতে পারবেন না। আপনার থেকে রাইটের জন্য হকের পথে থাকতে হবে এবং সবর করতে হবে, তখন বাধাও আসবে। তো এই জায়গা থেকে উস্তাদ আমাদের কাজ করতে হবে ইনশাআল্লাহ। ওভারঅল আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এই ইনসাইট স্টুডিওর মাধ্যমে আল্লাহ তাআলা কিছু খেদমত নেবেন আশা করছি। দাওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার জন্যই আমরা যাতে ডেডিকেশন নিয়ে কাজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। উস্তাদ আপনিও সময় দিয়েছেন, সুবহানাল্লাহ। আর যদি উস্তাদ অডিয়েন্স যারা আছে লাস্ট কিছু বলে আপনি শেষ করতেন ইনশাআল্লাহ। অবশ্যই মোটিভেশনের কথা বলেছে, আমি এখানে একটা কথা বলি, ওয়ার্ডস ক্যান গিভ ইউ মোটিভেশন, বাট এফার্টস ক্যান গিভ ইউ সাকসেস। সো মোটিভেশন কথা থেকে আসতে পারে, বাট আমাদের এফার্ট, আমাদের যখন কাজগুলো হবে সেটা আমাদের সাকসেসটা দেবে আলটিমেট। তাহলে ওটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, এক্সিকিউট করতে হবে, দেন উইল সি সাম রেজাল্ট। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সো আমরা ওই ফেজে আছি আলহামদুলিল্লাহ। কথা ছিল, অনেক দিন টেবিলে কথা হয়েছে। হ্যাঁ, আমি তো মনে করি যে আমার এখনও মনে আছে যে 1 বছর আগে আমার টেবিলে যেটা কনসেপ্ট ছিল, এখন আজকে এটা একটা পুরোপুরি একটা এফোর্টে পরিণত হয়েছে। হ্যাঁ, ফাংশনাল এফোর্টে। আর আমাদের এই কমিউনিটির কথা তুমি বলছো, এটাও একটা কিওয়ার্ড, কমিউনিটি। যারাই কানেক্টেড তারাই কমিউনিটি। ইনসাইটের স্টুডেন্ট, প্যারেন্টস, টিচার্স, স্টাফ মেম্বার্স, হ্যাঁ, এবং যারা ভিউয়ার্স, একটু অ্যাড করে রাখি উস্তাদ, জাস্ট এখানে আমরা কিন্তু আপনি জানেন আমরা যখন মানুষ আমাদেরকে মেনশন করে এখন ইনসাইট ফ্যামিলি হিসেবে, আল্লাহু আকবার, আমরা এখন একটা ফ্যামিলি। সুবহানাল্লাহ। সো এই কমিউনিটি থেকে ফ্যামিলি, আমার নামটা যেহেতু কমিউনিটি থেকে সুন্দর, জি জি, ইনসাইট ফ্যামিলি। এবং আপনারা যারা দেখছেন, আমিও বলছি যে উই আর অল ওয়ান ফ্যামিলি। ওকে, সো আমরা কখনোই ফ্যামিলিকে বলবো না যে প্লিজ সাবস্ক্রাইব। হ্যাঁ, ইফ উই গিভ ইউ ভ্যালু, সাবস্ক্রিপশন অটোমেটিকলি হয়ে যাবে। হ্যাঁ, আমাদের ওটা দরকার নেই। আমরা যেটা চাচ্ছি নলেজ শেয়ারিং এর মাধ্যমে যাতে আপনাদের কাছে ভ্যালু পৌঁছে যায়। আল্লাহুম্মা আমিন। উস্তাদ জাযাকাল্লাহু খাইরান। উস্তাদ খুব সুন্দর করে আজকের আমাদের এই যে স্টোরি অফ ইনসাইট একাডেমি, ওভারঅল আমাদের ভিশন, মিশন, ফিলোসফি অ্যান্ড জার্নি, এভরিথিং চলে আসলো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবার প্রচেষ্টাকে, নিয়তকে খালেস আল্লাহ তাআলার জন্য কবুল করে নিক। আমাদের নিয়তগুলোকে, আমাদের প্রত্যেকটা কাজকে শুধুমাত্র আল্লাহর জন্য কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন। উস্তাদ ইনশাআল্লাহ আরেকটা বিষয় হয়তো কোনো একদিন আপনার সাথে বসবো, কথা বলবো, আড্ডা দিব ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।